বিষয় নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা প্রথমে তড়িৎচালক শক্তি নিয়ে আলোচনা করব। প্রথমে দেখো তড়িৎচালক শক্তি। তো তড়িৎচালক শক্তির জন্য আমরা যেটা করতেছি, দেখো একটা কোষ ব্যবহার করছি। গত ক্লাসে আমি কোষ সম্পর্কে তোমাদের দেখিয়েছিলাম যে কোনটা কোষ কোনটা কি সেটা আমি বলেছিলাম, তাই না? তো এরকম একটা কিছু ধরো, এটা হচ্ছে কি, এটা হয়তো তোমরা চিনে ফেলছো, দেখে হয়তো চেনার কথা। এটা হচ্ছে একটা চাবি, তাই না? এটা হচ্ছে একটা চাবি আর এটা হচ্ছে একটা রোধ। আর এইটাকে যদি আমি দেই, এটার নাম কি? একটা ভোল্ট মিটার। এটা আসলে কি একটা ভোল্ট মিটার হতে পারে। এখানে তড়িৎ প্রবাহ মাপার জন্য আমি এখানে অ্যামিটার দিতে পারি, যে কোনো কিছু দিতে পারি। একটা আমি কি যে কোনো কিছু একটা এখানে দিতে পারবো চাইলে। আর এইটাকে বলি আমরা কোষ। এটা হচ্ছে কি আমরা কোষ, আমরা বলবো কোষ। এখন তড়িৎ চালক শক্তিটা কি? দুইটার মধ্যে অনেকেই কনফিউজ হয়ে যাও যে তড়িৎ চালক শক্তি এবং বিভব পার্থক্যটা আসলে কি। তো দেখো, তড়িৎ চালক শক্তির দুইটা সংজ্ঞা আছে। হ্যাঁ, সাধারণত যার কারণে আমরা বলবো, যার কারণে কোনো বর্তনীর দুই প্রান্তের বিভব পার্থক্যটা বজায় থাকে, হ্যাঁ, সেটাকে বলি আমরা হচ্ছে তড়িৎ চালক শক্তি। তো এটা এভাবে বলা যায়, তোমাদের বইয়ের পাশে যে সংজ্ঞাটা আমরা জানি সেটা হচ্ছে যে একক ধনাত্মক চার্জকে লিখে ফেলতে পারো। একক ধনাত্মক চার্জকে, একক ধনাত্মক আধানকে, একক ধনাত্মক আধানকে কোষ সমেত সম্পূর্ণ বর্তনী, কোষ সমেত একটি নির্দিষ্ট বিন্দু দেখে, কোষ সমেত একটি নির্দিষ্ট বিন্দু থেকে সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে, সম্পূর্ণ বর্তনী লিখে ফেলে, সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে আগের বিন্দুতে, ঠিক সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে ওই বিন্দুতে ফিরে আসতে যে পরিমাণ কাজ করতে হয়, যে পরিমাণ কাজ করতে হয় তাকে তড়িৎ চালক শক্তি বলে। আচ্ছা, তো তড়িৎ চালক শক্তি তো বলছি, কিন্তু এই তড়িৎ চালক শক্তির আরেকটা নাম আছে। তড়িৎ চালক শক্তিটা হচ্ছে তোমার ইএমএফ বলা হয়। ইএমএফ, এখানে একটা বিষয় মনে রাখবা। ইএমএফ মানে হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স। ইলেকট্রোমোটিভ, ইএমএফ হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স। দুইটা শব্দ আছে কিন্তু। ইএমএফ হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স বা তড়িৎ চালক শক্তি, ইলেকট্রোমোটিভ ফোর্স বা তড়িৎ চালক শক্তি। আরেকটা আছে তোমার ইএমএফ, আরেকটা ইএমএফ আছে, সেটাকে আমরা বলবো হচ্ছে, দেখো তোমরা অলরেডি পড়েছো, সেটাও পড়ে ফেলছো। সেটা হচ্ছে তোমার গত আলোর প্রতিফলনে পড়েছি, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, অর্থাৎ তাড়িৎচুম্বক শক্তি। ওইটা হচ্ছে এটাকে বলি আমরা, এটা হচ্ছে কি তড়িৎ চালক শক্তি। একটা হচ্ছে তড়িৎ চালক শক্তি, হ্যাঁ, আর একটা হচ্ছে তড়িৎ বা তাড়িৎচুম্বক শক্তি। তাড়িৎচুম্বক শক্তি। তো দুইটা বিষয় কিন্তু আলাদা। দেখো, একটা হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স, জাস্ট পার্থক্যটা কোথায় হয়েছে, তো যদি দেখো যে পার্থক্যটা কোথায় হয়েছে, পার্থক্যটা কিন্তু এই জায়গাটার মধ্যে। ইলেকট্রোমোটিভ ফোর্স, ইলেকট্রোমোটিভ, আর এখানে কি আছে ইলেকট্রোম্যাগনেটিক। এই হচ্ছে ডিফারেন্সটা। দেখো, তো ইলেকট্রোমোটিভ ফোর্স এটা হচ্ছে তড়িৎ চালক শক্তি, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স তাড়িৎচুম্বক শক্তি। ইলেকট্রোমোটিভ ফোর্স আর এটা কি আছে এখানে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। আমি আলোর প্রতিফলনে তোমাদের ইলেকট্রোম্যাগনেটিক তাড়িৎচুম্বক শক্তি বলতে কি, তাড়িৎচুম্বক বিকিরণ কি, এসব অনেক কিছু পড়িয়েছি। তো যাই হোক, এইটুকু মনে রাখবা, কারণ দেখা যাচ্ছে কি দুইটার সঙ্গে কিন্তু একই রকম। দেখো, দুইটা কিন্তু একই রকম, কিন্তু দুইটা আসলে কি এক এক রকম মিন করছে, তাই না? এই অধ্যায়ের মধ্যে আমরা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স অ্যাপ্লাই করছি না বা ধরছি না এখানে, কারণ এখানে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সটা আসলে তোমার যেটা হয় লাইট রেডিয়েশনের ক্ষেত্রে বা বিভিন্ন ধরনের বিকিরণের ক্ষেত্রে হয়ে থাকে, আলোর ক্ষেত্রে, তাই না? আর ইলেকট্রোমোটিভ ফোর্সটা এখানে আলাদা একটা বোঝাচ্ছে। সো এই দুইটার ডিফারেন্স আছে। আমরা চলতরিতের ক্ষেত্রে সাধারণত ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স অ্যাপ্লাই করব না, এটা মাথায় রাখবা। চলতরির ক্ষেত্রে আমরা চলতরিতে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স ব্যবহার করব না, করব হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স আমরা এটাই ধরে রাখবো। আচ্ছা, অঞ্জন চৌধুরী জয়েন করেছে, তারপর দেখছি সিএম জয়েন করেছে, রবিউল ইসলাম জয়েন করেছে, ধন্যবাদ, সাকিবুল ইসলাম। আচ্ছা,
তো এটা মাথায় রাখবা। এখন এখানে যে সংজ্ঞাটা আমি দিয়েছি, আমার সংজ্ঞা অনুযায়ী আমি যে সংজ্ঞা দেই, এখানে বলা আছে একক ধনাত্মক আধানকে কোষ সমেত, দেখো কোষ সমেত একটি নির্দিষ্ট বিন্দুতে, একটি নির্দিষ্ট বিন্দু হতে, একটা নির্দিষ্ট বিন্দু হতে সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে ওই বিন্দুতে আনতে। সাপোজ ধরো আমি এখান থেকে গেলাম, এইখান থেকে যাচ্ছি, আমি এখান থেকে যদি যাই, তাহলে ধরো এখানে একটা আধান ছিল কিউ, এই কিউ পরিমাণ মানে একক ধনাত্মক আধানকে আমি কি করব, এখান থেকে ঘুরিয়ে এইখান থেকে গিয়ে এখানে যাব, এখানে গিয়ে তারপরে দেখো কোষ সহ ঘুরে এখানে চলে আসছি, এই কোষকে কিন্তু আমি ক্রস করে এখানে চলে আসছি। তাহলে দেখো এই পয়েন্ট আছে, তার মানে এই যে টোটালটা আমি ঘুরলাম, এই টোটালটা ঘোরার জন্য আমাকে কি করতে হলো, ডব্লিউ পরিমাণ কাজ করতে হলো, আমাকে একটা কাজ করতে হবে, তাই না? নরমালি কি মনে হচ্ছে, একটা সরণ ঘটছে না? এখানে তো বোঝাই যাচ্ছে যে একটা সরণ ঘটছে, যে একটা আধানকে তুমি এভাবে নিয়ে যাচ্ছ, ঘুরিয়ে ঠিক যেখান থেকে যাত্রা শুরু করেছো ঠিক সেইখানে ফিরে আসছো। এইখানে ফিরে আসতে যে পরিমাণ কাজ হচ্ছে, একটা কাজ হচ্ছে, তাহলে কাজ আর এই যে আধানের যে অনুপাতটা আছে, সেই অনুপাতটা হচ্ছে আমার এখানে তড়িৎ চালক শক্তি। তাহলে আমরা কি পেয়েছিলাম, একক ধনাত্মক আধানকে কোষ সমেত, তাহলে একক ধনাত্মক এই শব্দটা তুমি যদি বুঝে থাকো, আমরা গত ক্লাসে বলেছিলাম একক শব্দটা যার সাথে যুক্ত থাকবে, যেহেতু একক ধনাত্মক আধান মানে আধানের আগে কি আছে, একক শব্দ আছে। দেখো ইলেকট্রোমোটিভ ফোর্সকে একে সাধারণত একে ই দ্বারা প্রকাশ করা হয়, একে কি করতে, ই দ্বারা প্রকাশ করা হয়, মানে হচ্ছে আমরা এইভাবে প্রকাশ করি, প্রকাশ করা হয়, ঠিক আছে? তো ই দ্বারা প্রকাশ করা হয়, তাহলে আমরা লিখতে পারি ইলেকট্রোমোটিভ ফোর্স ই ইজ ইকুয়াল টু হচ্ছে, দেখো ইলেকট্রোমোটিভ ফোর্স ই ইজ ইকুয়াল টু হচ্ছে, আমরা লিখতে পারবো, যেহেতু আমি বলেছিলাম যে পরিমাণ শব্দটা উপরে থাকবে, পরিমাণ উপরে একক থাকবে হচ্ছে নিচে, পরিমাণ উপরে একক থাকবে হচ্ছে নিচে, তাহলে আমাদের এই যে দেখো আধানের আগে কিন্তু একক আছে, আধানের আগে, তাহলে একক ধনাত্মক, তাহলে আধান কোথায় চলে যাবে, আধান কিন্তু নিচে চলে যাবে, আধানের পরিমাণটা চলে যাবে নিচে। তারপর কি বলছে, যে পরিমাণ কাজ করতে, একটু ভালো করে দেখো, যে পরিমাণ কাজ করতে হয়, একটু ভালো করে দেখো, এই যে পরিমাণ কাজ করতে হয়, তাহলে দুইটা রাশি আছে, একটা আধান আর একটা হচ্ছে কাজ, এখানে দুইটা রাশি আছে, একটা আধান আর একটা হচ্ছে কাজ, তাহলে এই দুইটার অনুপাত, কেন অনুপাত বলবো, কারণ একক মানে হচ্ছে 1/something, একক মানে হচ্ছে 1/, একক সময় মানে 1/t, একক একক আধান মানে 1/q, একক বেগ যদি বলা হয়, একক বেগ তার মানে 1/v, একক আয়তন 1/আয়তন হবে, একক ক্ষেত্রফল মানে 1/a, যাই বলুক না কেন একক শব্দটা বোঝাচ্ছে 1/something, 1/something বোঝাচ্ছে, ঠিক আছে? এই জন্যই আমরা যেটা করব, যে একক যদি বলে দেয়, একক যদি বলে দেয় তাহলে আমরা এটা ইউজ করতে পারবো, বুঝতে পারছো কি? যদি একক বলে তাহলে আমরা কোথায় বলবো, এককের সংখ্যাটা নিচে থাকবে, এককের রাশিটা নিচে, আর পরিমাণগত রাশি, যে পরিমাণ যে পরিমাণ কাজ করতে হয়, পরিমাণ প্রযুক্ত প্রয়োজন, পরিমাণ প্রযুক্ত প্রয়োজন, হ্যাঁ, বা প্রয়োগ করা, এই শব্দগুলি কোথায় বসে, উপরে, তাহলে আমি কি বসাবো এখানে, এই ডব্লিউ হচ্ছে এখানে, তাহলে এইটাই হচ্ছে আমার তড়িৎ চালক শক্তির সমীকরণ, এটা হচ্ছে আমার কি তড়িৎ চালক শক্তি, বা এটাকে আরেকটা বলা হয় ইএমএফ, এটা কি ইএমএফ, এটাকে এইভাবে প্রকাশ করা হয় ইএমএফ, ইএমএফ ডাজন্ট ম্যাটার, একইভাবে প্রকাশ করা হয় ইএমএফ, ইলেকট্রোমোটিভ ফোর্স, ছোট হাতেরও হতে পারে বড় হাতেরও হতে পারে, তবে আমরা সিঙ্গেল যে লেটার আছে, সিঙ্গেল লেটার হচ্ছে আমাদের কি ই দিয়ে প্রকাশ করি, সাধারণত আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা কি দিয়ে প্রকাশ করব, ই দিয়ে প্রকাশ করব। আচ্ছা, তাহলে এইটাই হচ্ছে আমার তড়িৎ চালক শক্তি। যদিও তড়িৎ চালক শক্তিটা আমি আরেকভাবে ব্যাখ্যা করব, দেখো এখন আমরা এককটি কি পাচ্ছি, তাহলে এককটা যদি লিখো, এর একক কি, তাহলে দেখো এর এককটা আসবে হচ্ছে, কাজের একক হচ্ছে জুল, কাজের একক কি জানি আমরা, জুল, কাজের একক কি জানি আমরা, জুল, তোমরা হয়তো জানো যে কাজের একক হচ্ছে জুল, আমি জুল লিখলাম, আর আধানের একক হচ্ছে কি কুলম্ব, আধানের একক কি জানি আমরা, কুলম্ব, আধানের একক যদি কুলম্ব হয় তাহলে যে জুল মানে কি যে দিয়ে প্রকাশ করা হয়, আর কুলম্ব কি দিয়ে প্রকাশ করা হয়, সি দিয়ে, তাহলে কুলম্ব যেহেতু নিচে ছিল, কুলম্ব কোথায় ছিল, নিচে, নিচেটা উপরে উঠে হয়ে যাবে কি কুলম্ব, জুল পার কুলম্ব হয়ে যাচ্ছে, তাহলে দেখো উপরে জুল, এই জুল, আর নিচে কি কুলম্ব আছে, তো নিচের সংখ্যাটা, নিচের কিছু উপরে উঠে কি হয়ে যায়, ইনভার্স হয়ে যায়, নিচের কোনো কিছু যখন উপরে ওঠে তখন পাওয়ারটাই হয়ে যায় কি ঋণাত্মক, তাহলে দেখো এখানে পাওয়ার ধনাত্মক ছিল নিচে, উপরে উঠে কি হয়ে গেল, ঋণাত্মক হয়ে গেল, তাহলে বুঝতে পারছো, এই যে জুল পার কুলম্ব, এই জুল পার কুলম্বটাকেই তুমি লিখতে পারো হচ্ছে ভোল্ট, জুল পার কুলম্ব কি লিখতে পারো, ভোল্ট, দেখো ভি, এটা এভাবে লিখতে পারো, অথবা কি ভি ও এল টি, ভোল্ট, ঠিক আছে, ভোল্ট, ভি দিয়ে প্রকাশ করি আমরা, এককটা হচ্ছে কি ভি দিয়ে প্রকাশ করছি, একক হচ্ছে ভোল্টেজ বা ভোল্ট, ভোল্টেজ বা ভোল্ট, ভোল্টেজের শর্ট নেম হচ্ছে ভোল্ট, ভোল্টেজের শর্ট নেম হচ্ছে কি ভোল্ট, তো আমরা ভোল্ট ভি দিয়ে প্রকাশ করতে পারি, অথবা আমরা এটা দিয়েও বলতে পারি যে এর একক হচ্ছে ভোল্ট। তো আমরা যেটা পেয়েছি যে তড়িৎ চালক শক্তিটা বলতে বোঝায় একটা আধানকে তুমি সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে ঠিক আগের অবস্থানে নিয়ে আসবা, এর জন্য তোমাকে একটা কাজ করতে হবে, এই যে কাজ, এই কাজ এবং যে আধানটা ছিল
একক আধানের জন্য যে তুমি কাজ করতে পারছো সেই পরিমাণটাই হচ্ছে তড়িৎ চালক শক্তি। আর তড়িৎ চালক শক্তির সমীকরণ হচ্ছে W/Q, আর একক হচ্ছে জুল পার কুলম্ব। যদি বহুপদী প্রশ্নের জন্য আসে যে নিচে কোনটি সঠিক, তাহলে জুল পার কুলম্ব কিন্তু রাইট, জুল পার কুলম্ব কিন্তু এটা রাইট। তারপর কি আছে ভোল্ট, এটাও একক, এটা একক। তবে ব্যবহারিক একক যেটা আছে আমরা যেটা ব্যবহার করবো মানে হচ্ছে তড়িৎ চালক শক্তির ব্যবহারিক একক হচ্ছে কি ভোল্ট, ব্যবহারিক একক হচ্ছে ভোল্ট। বাট যেটা ব্যবহার করা হয় না সচরাচর অবজেক্টিভের জন্য যদি আসে তাহলে কিন্তু জুল পার কুলম্ব। সো এটা মাথায় রাখবা, জুল পার কুলম্ব মানে হচ্ছে কি ভোল্ট। অর্থাৎ এখন যদি সংজ্ঞা আসে ভোল্ট কাকে বলে, এখন যদি তোমাকে সংজ্ঞা দেই যে ভোল্ট কাকে বলে, তোমরা হয়তো এখান থেকে বলে দিতে পারবা যে ভোল্টেজ কাকে বলে। আচ্ছা আমি এইটুকু দিচ্ছি, এখন দেখো তো এটা গেল আমার। এখন ভোল্ট কাকে বলে সেটা কিন্তু দেয়া যায়, ভোল্টেজ কাকে বলে আমি ভোল্টেজ কাকে বলে সংজ্ঞাটা লিখে দিচ্ছি, পরে লিখে দেবো কারণ আমাদের আরেকটা টার্ম আছে। এখন আসি বিভব পার্থক্যটা কি। দেখো বিভব পার্থক্যটা কি, তো বিভব পার্থক্যটা যদি বলি আমি একইভাবে সংজ্ঞা দেব। দেখো একই রকম একক ধনাত্মক আধানকে বর্তনীর জাস্ট এখানে দেখো যে বর্তনীর এক বিন্দু থেকে, বর্তনীর একটি নির্দিষ্ট বিন্দু থেকে, বা এটা একটু এয়ার দিয়ে লিখো, বর্তনীর এক বিন্দু থেকে অন্য বিন্দুতে নিতে, হ্যাঁ অন্য বিন্দুতে নিতে যে পরিমাণ কাজ করতে হয়, এটা এভাবে লিখতে পারো, যেভাবে লেখা যায় যে পরিমাণ কাজ করতে হয় তাকে কি বলি আমরা তড়িৎ চালক শক্তি। আমি আবার বলছি, একক ধনাত্মক আধানকে বর্তনীর এক বিন্দু থেকে অন্য বিন্দুতে নিতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে কি বলবো আমরা বিভব পার্থক্য। তাকে বলবো আমরা এই যে এনার্জিটা পাবো সেটা হচ্ছে বিভব পার্থক্য। ঠিক আছে, তাকে বলা হয় বিভব পার্থক্য, তাকে বিভব পার্থক্য বলে। আর এটাকে আমরা বিভব পার্থক্যকে প্রকাশ করি হচ্ছে ভি দিয়ে। বিভব পার্থক্য কি দিয়ে প্রকাশ করি? ভি দিয়ে প্রকাশ করি। এখন দেখো এখানে কিন্তু সেম, যেমন ধরো এটা হচ্ছে এই বিন্দুটা, এই যে এখান থেকে এখানে একটা আধান ছিল, এই কিউ পরিমাণ আধানটাকে আমি এখান থেকে এখানে নিলাম। আমি তো এখান থেকে এই বিন্দুতে আনি, ধরো যে হচ্ছে এ বিন্দু আর এখানে আছে কি বি বিন্দু। একটু ভালো করে দেখো, এ থেকে বি বিন্দুতে গেলাম, তাহলে এ থেকে বি বিন্দুতে গেলেও তোমাকে একটা কাজ করতে হবে। তুমি যদি সামান্য পরিমাণও তোমার স্মরণ ঘটে, তার মানে তুমি কিছু হলেও কাজ করছো এখানে। তাহলে আমি এ থেকে বিতে গেলাম, এ থেকে বিতে গেলে কি করতে হবে, ধরো একটা কাজ করলাম, তাহলে এই ক্ষেত্রেও তোমার কি বিভব ভি দিয়ে প্রকাশ করা হয়। তাহলে যেহেতু বলা আছে একক ধনাত্মক আধান, তাহলে আগের মতো করেই আধানটা কোথায় চলে আসবে? নিচে। আধান কোথায় চলে আসবে? বিভবের ক্ষেত্রে আধান চলে আসবে কোথায়? নিচে। আর পরিমাণ, কি পরিমাণ কাজ করছো? ডব্লিউ পরিমাণ কাজ। এই হচ্ছে ইকুয়েশন। তাহলে দেখো তো আসলে কোনো ডিফারেন্স আছে সমীকরণে, কোনো ডিফারেন্স আছে কিনা। বিভব তড়িৎ চালক শক্তির যে সমীকরণ আসছে, বিভব পার্থক্যের সমীকরণ কিন্তু একই আসছে। ঠিক আছে, পার্থক্যটা হচ্ছে এটাকে আমরা ই দিয়ে প্রকাশ করছি আর বিভব পার্থক্যকে আমরা ভি দিয়ে প্রকাশ করছি। আরেকটা ডিফারেন্স এখানে তোমরা চোখে দেখছো কিনা আমি দেখি না, জানি না। দেখো যে এইটা হচ্ছে পয়েন্ট বাই পয়েন্ট কাজ করতে হয়, এটা হচ্ছে পয়েন্ট বাই পয়েন্ট। তুমি এক বিন্দু থেকে আরেক বিন্দুতে যাবে, অর্থাৎ দুইটা পয়েন্টের মধ্যবর্তী। একটু মাথায় লক্ষ্য রাখবা, এই তড়িৎ চালক শক্তিটা হচ্ছে একটা বিন্দুতে, তড়িৎ চালক শক্তি হচ্ছে একই বিন্দুতে থাকবে, একটা পর্যায়ভিত্তিক হবে, ঘড়ির কাঁটার মতো। একদম 12টার ঘর থেকে শুরু হয়ে সেটা 12টার ঘরে ফিরে আসতে হবে। তাহলে একটা ঘড়ির কাঁটা, ধরো সেকেন্ডের কাঁটাটা 12টার ঘর থেকে শুরু করলো চলমান, সে 12টার ঘর থেকে ঘুরে ঠিক আগের পজিশনে ফিরে আসবে। এই যে টোটাল কাজটা করবে, এই টোটাল কাজের পরিমাণটাকে বলবো আমরা তড়িৎ চালক শক্তি। বাট বিভব পার্থক্যটা কোথায় হবে? বিভব পার্থক্যটা চিন্তা করো, 12টার ঘর থেকে 12টার ঘরে আসছে, মানে সেম পয়েন্টে চলে আসছে, একটা বিন্দুতে আসছে। একদম সরণের ক্ষেত্রে যদি তুমি চিন্তা করো যে সরণটা এখানে শূন্য, সরণ কিন্তু শূন্য। আমরা যে গতি অধ্যায়ে তোমরা পড়েছো হয়তো যে সরণ একই বিন্দুতে সরণ হয় না, তাই না? সরলরৈখিক দূরত্বের সরণ, কিন্তু একই বিন্দুতে কোনো সরলরেখা আঁকা সম্ভব না। একটি বিন্দুতে কখনো কোনো সরলরেখা আঁকা সম্ভব না, কারণ কোনো বিন্দুর কোনো দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, ক্ষেত্রফল, আয়তন কোনো কিছুই থাকে না, তাই না? যেহেতু থাকে না, তার মানে একই বিন্দুতে কোনো সরলরেখা আঁকা যাবে না। তো আমরা যাবো না ওই দিকে। তো বিষয়টা হচ্ছে একই বিন্দুতে ফিরে আসবে, যেখান থেকে যাত্রা শুরু করবে ঠিক সেইখানেই ঘুরে ফিরে আসতে হবে। সম্পূর্ণ বর্তনী ঘুরে ঠিক সেই বিন্দুতে আসলে সেটা হবে তড়িৎ চালক শক্তি। বাট পয়েন্ট বাই পয়েন্ট, ধরো যে ঘড়ির কাঁটার ক্ষেত্রে আমি এক্সাম্পল দিচ্ছিলাম, 12টার ঘর থেকে 1টার ঘরে গেল, 12টার ঘর থেকে 1টার ঘরে গেল, এইখানে বিভব পার্থক্য থাকবে। 1টার ঘর থেকে 2টার ঘরে গেল, এইখানে বিভব পার্থক্য থাকবে। 2টার ঘর থেকে 3টার ঘরে গেল, এইখানে বিভব পার্থক্য থাকবে। 3টার ঘর থেকে 6টার ঘরে গেল, এইখানেও বিভব পার্থক্য থাকবে। 6টার ঘর থেকে 12টার ঘরে গেল, সেইখানে বিভব পার্থক্য থাকবে। অর্থাৎ দুইটা বিন্দুর মাঝখানে একটা বিভবের ডিফারেন্স তোমরা পাবে এখানে।
এটা হচ্ছে দুইটা বিন্দুর মধ্যে কি পরিমাণ ভোল্টেজ আছে। বিভব পার্থক্যটা হচ্ছে দুইটা বিন্দুর মধ্যবর্তী ব্যবধান কত, বিভবের ব্যবধানটা কত, দুই বিন্দুর মধ্যবর্তী বিভবের ব্যবধান কত, সেটা হচ্ছে তোমার বিভব পার্থক্য। আর তড়িৎ চালক শক্তি হচ্ছে সম্পূর্ণ বর্তনীর জন্য। তাহলে আমি বলতে পারি কি, এটা হচ্ছে পয়েন্ট বাই পয়েন্ট কাউন্ট করতে হবে তোমাকে, পয়েন্ট বাই পয়েন্ট কাউন্ট করতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে পয়েন্ট বাই পয়েন্ট কাউন্ট করতে হবে, আর এটা হচ্ছে একটা বিন্দুতে কাউন্ট করতে হবে। তবে এটা না যে 12টার ঘরে আমি আছি, ঘড়ির কাঁটার মধ্যে আমি ওইখানে দাঁড়ায় আছি, ঘড়ির কাঁটা এখানে আমার কোনো কাজ হচ্ছে, এটা সম্ভব না। তাহলে কি করতে হবে, 12টার ঘর থেকে ঘড়ির কাঁটা সেকেন্ডের কাঁটা ঘুরতে শুরু করলো সাপোজ, তাহলে 12টার ঘর থেকে সেকেন্ডের কাঁটা ঘুরে ঘুরে ঠিক আগের পজিশনে ঠিক 12টার ঘরে ফিরে আসবে, তখন তুমি পাবো হচ্ছে তড়িৎ চালক শক্তি। আমি আরেকটা এক্সাম্পল দেবো এখানে, তড়িৎ চালক শক্তি সেখানে এটা গেল। এখন আমি যেটা বোঝাচ্ছিলাম, তো এইটাই হচ্ছে আমাদের এখানে। তাহলে আমরা যে দেখলাম এটা পয়েন্ট বাই পয়েন্ট একটা কাউন্ট হয়েছে, তাই না? এখানে হচ্ছে পয়েন্ট বাই পয়েন্ট আছে, সো বিভবের কাছে পয়েন্ট বাই পয়েন্টে কাউন্ট হবে। কিন্তু একক আমরা সমীকরণ কিন্তু দুইটাই সেম পেয়েছি, ডব্লিউ বাই কিউ, সমীকরণ কি পেয়েছি দুইটাই ডব্লিউ বাই কিউ, এর মানে একক কিন্তু সেম। এটার একক ভোল্ট, এর এককটা কি, দুইটার একক কি হবে ভোল্ট, দুইটার একক কি হবে ভোল্ট বা ভি ও এল টি। এখন তোমরা বলতে পারো স্যার ভি আর ভি তো সেম হয়ে গেল, তো রাশি আর একক তো কখনো এক হইতে পারে না, রাশি আর একক কখনো এক হইতে পারে না। তাহলে আমি কি করে আইডেন্টিফাই করব যে এটা রাশি বা এটা চলক? তাহলে আমি ডিরেক্ট তুমি বলে দিচ্ছি যে তুমি কিভাবে এটাকে আইডেন্টিফাই করবে। তো আইডেন্টিফাই অপশনটা হচ্ছে তুমি দেখো যে দেয়া আছে কত, ভি সমান দেয়া আছে 30 ভোল্ট, এর অর্থ কি দেখো ভি সমান দেয়া আছে 30 ভোল্ট। তুমি ভালো করেই জানো যে কোনো একটা সংখ্যার পরে একটা একক বসে, কোনো কিছু পরিমাপ করতে গেলে কোনো সংখ্যার পরে কি বসে, একটা একক বসে। তাহলে বুঝতেই পারছো যে এইখানে যেহেতু সংখ্যার পরে এই ভিটা আছে কি সংখ্যার পরে, আর ওর সাথে কোনো কিছু নাই, সো বুঝতেই পারছো এইটা কিন্তু আমরা বলবো এইটা হচ্ছে একক আর এটা কি রাশি, এটা হচ্ছে একক আর এটা হচ্ছে কি রাশি। কি করে বুঝবো, যে সংখ্যার ডান পাশে যেমন ধরো 40 ভোল্ট, 40 ভোল্ট এর মানে কি 40, সংখ্যার পরে কি আছে একটা ভি আছে, সংখ্যার পরে কোনো কিছু থাকা মানে ভি থাকা মানে ভোল্টেজ নির্দেশ করবে বা একক বোঝাবে, ঠিক আছে এইখানে। আচ্ছা এখন আমি একটু আরেকটা বিষয় বলি তোমাদের, দুইটা গেল আমরা তড়িৎ চালক শক্তি আর বিভবের যে পার্থক্যটা, দুইটা সূত্র আমি লিখে দিলাম। তবে এখানে একটু কনফিউজ আছে তোমাদের, একটু পার্থক্যটা আমি বুঝাই দিচ্ছি। আমি একটা ধরো যে দুইটা পাত্র নিচ্ছি, আমরা দুইটা পাত্র নিচ্ছি, দুইটা পাত্রের মধ্যে ধরো যে পানি রাখলাম আমরা, সব ধরো এটার মধ্যে পানি আছে এটার মধ্যে পানি আছে। এখন কথা হচ্ছে এই দুইটাকে আমরা কি করলাম, একটা নল যুক্ত করে দিলাম। এন্ড চিন্তা করো এই দুইটার মধ্যে এটার মধ্যে পানি আছে আবার এটার মধ্যেও পানি আছে, এন্ড দেখা যাচ্ছে কি কোনোটার মধ্যে কিন্তু পানি যাচ্ছে না, পানি যাচ্ছে না। তার মানে কি আমরা যদি এখানে চিন্তা করি যে কারেন্ট ফ্লো হবে কিনা, দেখো এখানে পানির উচ্চতা সমান, তার মানে কোনোটার দিক থেকে কোনোটাতে পানি যাবে না, এর মানে হচ্ছে ইলেকট্রন প্রবাহিত হবে না। এগুলো তুমি যদি ইলেকট্রন ধরো তাহলে ইলেকট্রনগুলো এই দিক থেকে এই দিকে যাচ্ছে না, কেন যাচ্ছে না, কারণ বিভব সমান। এক্ষেত্রে পানির উচ্চতা সমান, এই ক্ষেত্রে হচ্ছে পানির উচ্চতা দুইটা সমান আছে। দেখো এইটার পানির উচ্চতা যেমন এই যে লেয়ারটা সমান, কারণ এইটা আমার এইটাও দেখো একদম এই লেয়ার, তার মানে পানির উচ্চতা সমান। এই জন্য এইখানে পানির উচ্চতা সমান মানে হচ্ছে বর্তনীর মধ্যে বিভবটা সমান, বর্তনীতে বিভব সমান। তো বিভব যদি সমান থাকে তাহলে কিন্তু কাজটা হবে না, তো বিভব পার্থক্য লাগবে আমার একটা বিভব। আমি আসলে বিভব পার্থক্যটা কি, তাহলে দেখো যে এইখানে যে কারণের জন্য ইলেকট্রনগুলি ফ্লো হবে, চিন্তা করো যে কারণের জন্য ইলেকট্রনগুলি তড়িৎ প্রবাহিত হয়, যে কারণের জন্য, হ্যাঁ বিভবের যতটুকু ব্যবধানের জন্য তোমার বিভবের যতটুকু পার্থক্য থাকার কারণে বা ব্যবধান থাকার কারণে ইলেকট্রন প্রবাহিত হবে, সেটা হচ্ছে বিভব পার্থক্য, সেটাই হচ্ছে বিভব পার্থক্য। তাহলে এই যে ডিফারেন্স, এই যে এইটুকু তুমি যদি চিন্তা করো এইটুকু অংশ দেখো যে এটা যদি তুমি উচ্চতা ধরো, উচ্চতা সমান বিভব, আমি এখানে বলে দিচ্ছি এই ক্ষেত্রে হচ্ছে পানির উচ্চতা, তুমি যদি ধরো যে উচ্চতা, পানির উচ্চতা সমান কি এখানে বর্তনীর ক্ষেত্রে বিভব, বর্তনীর ক্ষেত্রে হচ্ছে বিভব। তাহলে এখানে পানির উচ্চতা দেখো অনেক বেশি, এখানে পানির উচ্চতা কম, তার মানে এখানে বিভব অনেক বেশি, এখানে বিভব অনেক কম। তাহলে এইটুকু হচ্ছে আমার বিভব পার্থক্য, কারণ কি এইটুকু সমান, এইটুকু আর এইটুকু কি হাইট সমানই আছে। তাহলে এইটুকুর কারণে এই তো তড়িৎ প্রবাহিত হবে, এখানে ইলেকট্রন এদিক থেকে এদিকে আসবে, ইলেকট্রন এদিক থেকে এদিকে আসতে পারে। তাহলে ইলেকট্রন যদি এই কারণে হয়, যতটুকু ভোল্টেজের কারণে ইলেকট্রনগুলো প্রবাহিত হচ্ছে, যতটুকু বিভবের কারণে, কারণ আমরা জানি ইলেকট্রন প্রবাহিত হওয়ার মূল কারণ হচ্ছে বিভব পার্থক্য থাকতে হবে। তড়িৎ প্রবাহের কারণ আমি শর্ত দিয়েছিলাম, তিনটা শর্ত ছিল গত ক্লাসে, তো বিভব পার্থক্য থাকতে হবে না তো ইলেকট্রন প্রবাহিত হবে না, ইলেকট্রন প্রবাহিত না হলে তড়িৎ প্রবাহিত হবে না। তাহলে যে কারণে বর্তনীর মধ্যে যে কারণে তড়িৎ প্রবাহিত হয়, বিভবের যে পরিবর্তনের কারণে বা যতটুকু বিভবের ব্যবধানের কারণে ইলেকট্রনগুলো প্রবাহিত হচ্ছে বা তড়িৎ প্রবাহিত হচ্ছে, সেটা হচ্ছে বিভব পার্থক্য। তাহলে এইটুকু হচ্ছে আমার বিভব পার্থক্য। তো বিভব পার্থক্য এইটুকু হলেও তোমার তড়িৎ চালক শক্তি যদি ধরো, তাহলে তড়িৎ চালক শক্তি পুরোটা,
তড়িৎ চালক শক্তি হচ্ছে পুরোটা, কারণ বিভব পার্থক্য, যে বিভব পার্থক্য আসলে কিন্তু পুরো অংশ নির্দেশ করে না, একটা সার্কিটের পুরো অংশ না। যেমন আমি এক্সাম্পল দেখাচ্ছি, এই যদি ধরি আমরা একটা সার্কিট, একটা বর্তনী, তাহলে দেখো এই বর্তনী, এই যে এই প্রান্ত আর এই প্রান্ত, মানে হচ্ছে তুমি যদি এখান থেকে ধরো বা এখান থেকে এই দুইটা দেখো, ধরো এটা এ বিন্দু আর এটা হচ্ছে বি বিন্দু, তাহলে এ আর বি এর মাঝখানে যে বিভবটা আছে ওই দিক থেকে এই দিক থেকে আমি লাল রেড সিগন্যাল দিচ্ছি, মানে হচ্ছে এইখান থেকে একটা আধানকে, এইখান থেকে একটা আধানকে আমি এইখান থেকে ঘুরিয়ে, এইখান থেকে ঘুরিয়ে কি এইখানে নিয়ে আসলাম, বি বিন্দুতে নিয়ে আসলাম। তাহলে আমাকে একটা কাজ করতে হয়েছে, আমি যদি এখানে ভোল্টমিটার যুক্ত করে দিই, আমি যদি এখান থেকে দেখো এইখান থেকে একটা ভোল্টমিটার যুক্ত করি, কি আছে এই ভোল্টমিটার যুক্ত করে দিলাম, এই ভোল্টমিটার যুক্ত করলে আমাকে দেখাবে এই বর্তনীর মধ্যে কি পরিমাণ ভোল্টেজ আছে, এই বর্তনীর ভেতরে যে পরিমাণ বিভব আছে এটা হচ্ছে বিভব পার্থক্য। এইটাই হচ্ছে তোমার বিভব পার্থক্য, দুইটা বিন্দুর মধ্যে যে বিভব পাওয়া যায় সেটা হচ্ছে বিভব পার্থক্য। বাট একটু ভালো করে দেখো, এখানে কিন্তু কোষ ব্যবহার হচ্ছে না, কোষ ব্যবহার হচ্ছে না, কারণ কি এইটুকু দেখো, এইটুকু অংশ কিন্তু বাকি আছে এখনো, কারণ আমি কিন্তু এইখানে নিয়ে আসি নাই, আমি কিন্তু আধানটাকে ঘুরিয়ে ঠিক এই পর্যন্ত নিয়ে আসি নাই, যেহেতু এখানে নিয়ে আসি নাই তার মানে আমার এখনো তড়িৎ চালক শক্তিটা পাইনি, কারণ তড়িৎ চালক শক্তির শর্ত হচ্ছে যে বিন্দু থেকে যাবো সেই বিন্দুতে ফিরে আসতে হবে, কিন্তু এখানে কিন্তু সেই বিন্দুতে ফিরে আসে নি। সো এইটুকু হচ্ছে আমার বিভব পার্থক্য, ঠিক আছে, এই যে এইটুকু, এই যে এইটুকু যেটা আছে সেটা যেটা রিডিং দেবে দেখো, এই যে এটা হচ্ছে বিভব পার্থক্য। তাহলে তড়িৎ চালক শক্তি কি আছে, যে তড়িৎ চালক শক্তি হচ্ছে এই যে কোষের ভিতরে দেখো একটা আর আছে, কোষের ভিতরে একটা রোধ থাকে, প্রত্যেকটা কোষের একটা অভ্যন্তরীণ রোধ থাকে, এই অভ্যন্তরীণ রোধের কারণে তার একটা শক্তি নষ্ট হয়ে যায়। তো তড়িৎ চালক শক্তিটা যেটা পাবা এইখান থেকে আসছে, দেখো এইটুকুর জন্য একটা কাজ পাবা না, তুমি যদি এইটার এই যে এইখান থেকে যদি এইখান নিতে একটা কাজ পাও ডব্লিউ, তাহলে তুমি ভি এর পরিমাণ পাচ্ছ ডব্লিউ বাই কিউ, পাচ্ছ কি ডব্লিউ বাই কিউ। বাট চিন্তা করে দেখো, একটু এইখান থেকে আসতে তো একটু হলেও কাজ করতে হবে তোমাকে, সামান্য একটু হলেও কিন্তু কাজ করতে হবে। তো চিন্তা করে দেখো যে তুমি যদি এইখান থেকে আধানটা নিয়ে আসো পরবর্তীতে, তাহলে বর্তনী একদম সম্পূর্ণ হয়ে যাচ্ছে, সম্পূর্ণ বর্তনী তুমি করতে পারছো। এই ক্ষেত্রে তোমার যদি W1 পরিমাণও কাজ করতে হয়, তাহলে তড়িৎ চালক শক্তির পরিমাণটা কি হবে, তাহলে তড়িৎ চালক শক্তির পরিমাণটা হবে E সমান হচ্ছে W বাই Q প্লাস হচ্ছে যে W1 পরিমাণ কাজ করছে, এটা তো একই আধান আনছো, তাহলে W1 বাই Q আসছে, এখানে আসবে কি W1 বাই Q। তাহলে দেখো এইটা হচ্ছে তোমার কি বিভব, এটা হচ্ছে কি আমার বিভব, একটু ভালো করে লক্ষ্য করো, এটা হচ্ছে কি V আর এখানে কি আছে W বাই W এত সমান 1, তাহলে এইটুকু কিন্তু শক্তি বেশি আছে, এইটুকু শক্তি সবসময় বেশি থাকবে, ঠিক আছে। তাহলে তড়িৎ চালক শক্তির ক্ষেত্রে দেখা যাবে কি বিভব পার্থক্য হচ্ছে সর্বদাই বড় হবে, আর তড়িৎ চালক শক্তি হবে সম্পূর্ণ বর্তনী ঘিরে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আরেকভাবে সংজ্ঞা দেওয়া যায় তড়িৎ চালক শক্তিটা কি, মানে হচ্ছে বর্তনীর নিরবিচ্ছিন্ন তড়িৎ প্রবাহ বজায় রাখার জন্য, বর্তনীতে নিরবিচ্ছিন্ন বিভব পার্থক্য বজায় রাখার জন্য কোষ যে যে শক্তি সরবরাহ করে, কোষ যে শক্তিটা সরবরাহ করা হচ্ছে সেটাই হচ্ছে তোমার তড়িৎ চালক শক্তি, ঠিক আছে। আমরা এই দুই ভাবে বলতে পারি, সবাই কি বুঝতে পেরেছো? ডব্লিউ হচ্ছে কাজ, ডব্লিউ হচ্ছে কাজ, ডব্লিউটা হচ্ছে কাজ বোঝাচ্ছে। আমি এটাকে আরেকভাবে বোঝাবো, এটাকে আরেকভাবে আমি বোঝাচ্ছি, এখন আমি আগে একটু দেখো, আমি আরেকভাবে বোঝাচ্ছি এটাকে, আমি ওহমের সূত্র দিয়ে তারপরে আমি বোঝাচ্ছি। এই যে তড়িৎ চালক সূত্রে আমি আবার বোঝাবো একটা অন্য একটা বিষয় দিয়ে। দেখো আগে আসি আমি ওহমের সূত্রটার মধ্যে, ওহমের সূত্র বোঝাই নিই দেখো, তাহলে ওহমের সূত্র লিখে ফেলি আমরা। ওহমের সূত্র, ওহমের সূত্রটা কি দেখো, দেখো আমি পরে আবার একটু এটা অন্যভাবে বোঝাচ্ছি আমি। ওহমের সূত্রটা বলে যে নির্দিষ্ট তাপমাত্রায়, ওহমের সূত্র যেটা বলে সেটা হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রায়, নির্দিষ্ট তাপমাত্রায়, তাপমাত্রা পরিবাহী, পরিবাহীর 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 অন্য পরিবাহীর উপাদান স্থির থাকলে, পরিবাহীর উপাদান উপাদান স্থির থাকলে, উপাদান স্থির থাকলে, উপাদান স্থির থাকলে নির্দিষ্ট তাপমাত্রায়, নির্দিষ্ট তাপমাত্রায় পরিবাহীর উপাদান স্থির থাকলে পরিবাহীর, দেখো পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য, পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য, পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য, বিভব পার্থক্য ওই পরিবাহীর বিভব পার্থক্য ওই পরিবাহীর তড়িৎ, ওই পরিবাহীর তড়িৎ প্রবাহের সমানুপাতিক, আমরা বলতে পারি ওই পরিবাহীর তড়িৎ প্রবাহের সমানুপাতিক। এই তাহলে একটু ভালো করে দেখো, এই হচ্ছে একটা পরিবাহী, এটা আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে একটা পরিবাহী, ঠিক আছে, এটা হচ্ছে একটা পরিবাহী। তো এই পরিবাহীর একটা প্রান্ত এ আর একটা প্রান্ত আমরা ধরে নিচ্ছি বি, দুইটা প্রান্ত নিচ্ছি, একটা প্রান্ত এ। এখন বলা হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রা, অর্থাৎ এই পরিবাহীর তাপমাত্রা টি এটা ফিক্সড স্থির থাকবে, তাপমাত্রা কোনো পরিবর্তন করা যাবে না।
পরিবাহীর উপাদান মানে হচ্ছে তুমি যদি একই ধরনের এইরকম অসংখ্য পরিবাহী নাও, ধরো আরেকটা পরিবাহী নিলাম, এই ধরো আরেকটা পরিবাহী নিলাম, এই পরিবাহীটার ধরো যে সি বিন্দু আর এটা হচ্ছে ডি বিন্দু। এখন দেখা যাচ্ছে এই পরিবাহীটা যে পদার্থ দিয়ে তৈরি, এই পরিবাহীটা ঠিক একই পদার্থ দিয়ে তৈরি। এটা যদি তামার তৈরি হয় তাহলে এটাও তামার তৈরি হবে, উপাদান স্থির থাকবে, ঠিক আছে। এটাও তামার তৈরি হলে এটাও কি হবে, তামার তৈরি। আচ্ছা, যদি এই উপাদান স্থির থাকে, তো এখানে বলছে পরিবাহীর উপাদান স্থির থাকলে পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য, তাহলে দেখো এইটা এই যে এই প্রান্ত এবং এই প্রান্তে এ বিন্দু যে বিভব আছে সেটা হচ্ছে VA, এ বিন্দুতে যে বিভবটা আছে সেটা হচ্ছে VA, আর বি বিন্দুতে যে বিভবটা আছে সেটা হচ্ছে VB, ঠিক আছে, VB আছে। এখন এই বিভব এই দিকে যে পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে, ভেতর দিয়ে যে পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা হচ্ছে কত, I। এখন দেখো তাহলে এই পরিবাহীর যে দুই প্রান্তের বিভব পার্থক্য, আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে পজিটিভ, যদি এটা পজিটিভ হয় তাহলে হাই ভোল্টেজ, আর যদি নেগেটিভ হয় তার মানে কি এটা লো ভোল্টেজ। আমরা জানি উচ্চ পজিটিভ প্রান্তটা হচ্ছে হাই ভোল্টেজ থাকে, নেগেটিভ প্রান্তটা লো ভোল্টেজ থাকে। এটা কি হাই ভোল্টেজ মানে উচ্চ বিভব, এটা হচ্ছে নিম্ন বিভব, এটা হচ্ছে উচ্চ বিভব, আর এটা কি নিম্ন বিভব বোঝাচ্ছি। এখন দেখো যদি এটা উচ্চ বিভব হয় তাহলে আমি বিভব পার্থক্য মানে কি বড়টা মাইনাস ছোটটা মানে বিগফলই তো বোঝাই, তাই না। তাহলে আমরা কি বের করছি, VA মাইনাস VB, VA মাইনাস VB, এটা হচ্ছে বিভব পার্থক্য। এখন ওহমের সূত্র যেটা বলছে এই যে দুই প্রান্তের বিভব পার্থক্য, এই দুই প্রান্তের বিভব পার্থক্য, হ্যাঁ কি বলছে, তড়িৎ প্রবাহ সমানুপাতিক। দুই প্রান্তের বিভব পার্থক্যটা কি হবে, তড়িৎ প্রবাহের সমানুপাতিক। যে দুই প্রান্তের বিভব পার্থক্য V, এর ভেতর দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে I এর সমানুপাতিক, বা আমরা বলতে পারি V সমানুপাতিক I অথবা I সমানুপাতিক V বলতে পারি। তাহলে দেখো এখানে আমি লিখছি হচ্ছে যে I সমানুপাতিক হচ্ছে V লিখেছি। এখন এইটা যদি বুঝে দেখো তাহলে দেখো এইখান থেকে লেখা যায় I সমান লেখা যায় I ইকুয়াল লেখা যায় GV, I সমান লেখা যাচ্ছে GV। এখন বলতে পারো G টা কি, তো দেখো এই G টা হচ্ছে এখানে যে G লিখছি, এইটা G হচ্ছে তোমার G হচ্ছে তড়িৎ পরিবাহিতা, G কে বলি আমরা তড়িৎ পরিবাহিতা, তড়িৎ পরিবাহিতা একটা ধ্রুবক দিয়েছি সমানুপাতিক, এখানে একটা ধ্রুবক পরিবাহিতা, এখানে কি সমানুপাতিক চিহ্নের পরিবর্তে দিয়েছি। দেখো ভালো করে, এই চিহ্নটা কিন্তু ছিল না, এই অংশটা কিন্তু ছিল না, অতিরিক্ত নিয়ে আসছি। কার পরিবর্তে নিয়ে আসছি, এই সমানুপাতিক চিহ্ন তুলে দিয়ে এটা নিয়ে আসছি। তো সমানুপাতিক চিহ্ন যখন তুলতে হয় তখন একটা ধ্রুবক আসে, সর্বদাই দেখবা সমানুপাতিক চিহ্ন তুলতে গেলে একটা ধ্রুবক আনতে হবে, সেই ধ্রুবকটা হচ্ছে এটা। তাহলে আমরা কি পেয়েছি এখানে, I সমান পেয়েছি GV। তাহলে এই জিটাকে কি বলছি আমরা, তড়িৎ পরিবাহিতা। G হচ্ছে তড়িৎ পরিবাহিতা, যাকে বলা হয় কি, এটার একটা অপর নাম আছে, যে কাকে বলে সেটা যদি বলো তাহলে রোধের বিপরীত রাশি, এটাকে বলি আমরা রোধের বিপরীত রাশিকে বলি, রোধের বিপরীত রাশিকে কি বলা হয়, রোধের বিপরীত রাশিকে তড়িৎ পরিবাহিতা বলা হয়, তড়িৎ পরিবাহিতা। আচ্ছা, রোধের বিপরীত রাশিকে তড়িৎ পরিবাহিতা বলে, আমরা এটুকু মনে রাখতে পারি, ঠিক আছে। যে জিটা আসলে কি, জি হচ্ছে তড়িৎ পরিবাহিতা, আর একে বলি রোধের বিপরীত রাশিকে কি বলা হয়, তড়িৎ পরিবাহিতা বলে। আচ্ছা, এখন এইখান থেকে যদি কয় তাহলে রোধের বিপরীত রাশি, দেখো বিপরীত রাশি, তাহলে জি সমান, যেহেতু বলা হয়েছে বিপরীত রাশি, কার বিপরীত রাশি, রোধের। রোধকে কি দ্বারা প্রকাশ করি, আর দ্বারা। গত ক্লাসে আমি লিখেছিলাম রোধ হচ্ছে আর দিয়ে প্রকাশ করা হয়, রোধটাকে কি প্রকাশ করি, এই রোধকে আমরা প্রকাশ করি হচ্ছে আর দিয়ে প্রকাশ করি। তাই রোধের বিপরীত রাশিকে তড়িৎ পরিবাহিতা বলে, রোধের বিপরীত রাশি। তাহলে যদি জি হয়, জি এর 1/, জি সমান 1/r, এই দেখো পরিবাহিত হচ্ছে রোধের বিপরীত রাশির সমান বা রোধের বিপরীত রাশি। তাহলে আমরা কি লিখতে পারি এখানে, আমরা কিন্তু এখানে লিখতে পারি জি এর পরিবর্তে 1/r ইনটু করে লিখতে পারি v, তার মানে এখান থেকে পাচ্ছি v/r। তাহলে কি পাচ্ছি আমরা, তো ফাইনালি এইখান থেকে যেটা পাবা সমীকরণটা সেটা হচ্ছে v/r পাচ্ছি। সমীকরণটা কি পেলাম আমরা, v/r। এটা হচ্ছে ওহমের সূত্র, এটা হচ্ছে কি ওহমের সূত্রটা, আমরা এটা হচ্ছে ওহমের সমীকরণ, আর এটা হচ্ছে ওহমের সূত্রের বিবৃতি। এটা হচ্ছে ওহমের সূত্রের বিবৃতি, আর এটা হচ্ছে ওহমের সূত্রের সমীকরণ। তো আমরা এইটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা সূত্র, মৌলিক সূত্র, এটা আমাদের অনেক বেশি কাজে লাগবে এই অধ্যায়ের মধ্যে। এই অধ্যায়ের সর্বোচ্চ পরিমাণে যদি কোনো সূত্র ব্যবহার করা হয় তাহলে এটা হবে এই I = v/r। তড়িৎ প্রবাহের সর্বোচ্চ পরিমাণে সূত্র যদি ব্যবহার করা হয় তাহলে এটা হবে কি I = v/r। সূত্রটা মাথায় রাখবা, যেটা এখানে ভিটা হচ্ছে কি একটা বিভব পার্থক্য, আর হচ্ছে পরিবাহীর একটা রোধ, I হচ্ছে ওই পরিবাহীর ভেতর দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে, ঠিক আছে। তাহলে এককটা বের করে ফেলো আগের মতো করে। আমরা কি জানি, এককটা কি জানি, এখান থেকে অ্যাম্পিয়ার। তড়িৎ প্রবাহের একক কি জানি আমরা, অ্যাম্পিয়ার জানি। এটা গত ক্লাসে আমরা পড়েছি যে v/r সমান কি, এখান থেকে দুইটা একক পাবো, ভোল্ট পার ওহম। এককটা কি আছে, ভোল্ট পার ওহম। তড়িৎ প্রবাহের আরেকটা একক পেয়েছি, ভোল্ট পার ওহম। বিভবের একক হচ্ছে ভোল্টেজ, মানে ভোল্ট, ভি দিয়ে প্রকাশ করি, আর রোধের একক হচ্ছে ওহম।
রোধের একক হচ্ছে ওহম, রোধের একক হচ্ছে ওহম। তাহলে আমরা কি পাচ্ছি দেখো, এটা এই যে ভোল্ট পার ওহম, ভোল্ট পার ওহম, এটাকে বলি আমরা কি, এইটার অপর নাম হচ্ছে কি অ্যাম্পিয়ার। ভোল্ট পার ওহম অপর নাম হচ্ছে কি অ্যাম্পিয়ার, ভোল্ট পার ওহম অপর নাম হচ্ছে কি অ্যাম্পিয়ার। অর্থাৎ তড়িৎ প্রবাহে তুমি তিনটা একক পেয়েছো, অনেকগুলো একক পেয়েছো তুমি, তার মধ্যে এখানে একটা গত ক্লাসে একটা দিয়েছিলাম, ঠিক আছে। তো এইটা গেল আমাদের ওহমের সূত্রটা। তোমরা দেখো এই সূত্রটাই ছিল আমাদের ওহমের সূত্র। সবাই কি বুঝতে পেরেছো? এই তড়িৎ প্রবাহ নির্ণয়ের জন্য ওহমের সূত্রটাকে দেখো। এখন আমি এইখান থেকে একটু বোঝানোর চেষ্টা করব। দেখো এখন যে প্রশ্নটা আমি করব সেটা হচ্ছে, একটু ভালো করে বোঝার চেষ্টা করবা। প্রশ্নটা বোর্ডে আসছে, হ্যাঁ বোর্ডে প্রশ্নটা আসছে। তো আমি এটা দিচ্ছি, এটা হচ্ছে ধরো যে একটা অ্যামিটার, কি পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা আমি এটা দিয়ে পরিমাপ করতে পারবো। আর এখান থেকে দেখো আমি এভাবে একটা যুক্ত করে দিলাম, এটা কি ভোল্ট মিটার, এটা হচ্ছে ভোল্ট মিটার। এর অর্থ হচ্ছে এই যে একটা বিন্দু আর এই একটা বিন্দু, দুই বিন্দুর বিভব পার্থক্য কত আছে, এই দুই বিন্দুর বিভব পার্থক্য কত আছে সেটা বের করার জন্য এই যন্ত্রটা ব্যবহার করছি। যে যন্ত্রের সাপেক্ষে বা যে যন্ত্রের সাহায্যে আমরা ভোল্টেজ পরিমাপ করি বা বিভব পরিমাপ করি তাকে বলি আমরা ভোল্ট মিটার। আর এটা হচ্ছে একটা কোষ, এটা হচ্ছে কোষ, আর কোষের ভিতরে একটা রোধ আছে। এই যে রোধ, এই রোধের নাম হচ্ছে অভ্যন্তরীণ রোধ। এই রোধকে সবসময় ছোট হাতের অক্ষর দিয়ে প্রকাশ করে। এই রোধের নাম কি? অভ্যন্তরীণ রোধ। এটার নাম হচ্ছে অভ্যন্তরীণ রোধ, ঠিক আছে। এইটার নাম অভ্যন্তরীণ রোধ। আর এর ভিতরে কি আছে? কোষ। এটার মধ্যে কি আছে? কোষের কি একটা তড়িৎচালক শক্তি থাকে, তাই না? কোষের তড়িৎচালক শক্তি। আর প্রশ্ন হচ্ছে দুইটা প্রশ্ন। একটা প্রশ্ন হচ্ছে যে তড়িৎচালক শক্তি কোনো শক্তি কিনা, তড়িৎচালক শক্তি কেন শক্তি বল না, তড়িৎচালক শক্তি কার্যত কোনো এটা শক্তি না। আমরা উচ্চারণের মধ্যে তড়িৎচালক শক্তি থাকলেও আসলে এটা কোনো শক্তি না। তোমরা এখানে দেখো ইলেকট্রোমোটিভ, এর উচ্চারণটা ঠিকই আসে যে তড়িৎচালক শক্তি। আমি দুইটা প্রশ্ন উত্তর দেব এখানে। তড়িৎচালক শক্তি, তড়িৎচালক শক্তি প্রকৃতপক্ষে কোনো শক্তি না, প্রকৃতপক্ষে কোনো শক্তি, প্রকৃতপক্ষে কোনো শক্তি না। কেন? আমি যদি বলি এটা কোনো শক্তি না, এটা আসলে শক্তি না, এটা কোনো তড়িৎ ফোর্স। আরেকটা যে ইলেকট্রো, তোমরা যদি এখানে নামটা দেখো ইলেকট্রোমোটিভ ফোর্স, ইলেকট্রোমোটিভ ফোর্স। তার এই ক্ষেত্রে যদি লক্ষ্য করো, তার মানে কি ফোর্স মানে কি এটা বল, এটা কোনো শক্তিও না। প্রকৃতপক্ষে কোনো শক্তি, প্রকৃতপক্ষে আমি এটা বলবো কোনো শক্তি, কোনো শক্তি বা বল নয়, বল নয়। কেন বল নয় কেন? আচ্ছা এইখানে আমি একটু তোমার একটা বিষয় মানে হচ্ছে, বিষয়টা হচ্ছে যে সর্বপ্রথম এই যে কোষ আবিষ্কার কিন্তু সাধারণত দেখা যায় আলেকজান্ডার ভোল্টা। এই যে বিজ্ঞানী ভোল্টা যখন এই মানে তিনি যখন কোষ আবিষ্কার করেন, হ্যাঁ এই কোষ আবিষ্কারের সময় তিনি লক্ষ্য করেন একটা ব্যাটারির দুই প্রান্তে কোনো কিছু যুক্ত করলে, একটা ব্যাটারি সাপোজ ধরো একটা ব্যাটারির দুই প্রান্তে কোনো কিছু যুক্ত করলে একটা বাল্ব জ্বলে যেতে পারে। বাল্ব জ্বলে গেল, আবার দেখা যাচ্ছে ফ্যানের দুই প্রান্ত যদি ব্যাটারির দুই প্রান্তের সাথে লাগিয়ে দেয় তাহলে দেখা যায় কি ফ্যান ঘোরা শুরু করে দিল। হ্যাঁ মানে এই ধরনের ঘটনা ঘটতে থাকে। যেহেতু এই ধরনের ঘটনা ঘটতে থাকে তিনি অনুমান করেন যে এই ব্যাটারির ভেতরে কোনো একটা শক্তি আছে। একটু চিন্তা করে দেখো যে কেন ফ্যান ঘুরলো, কেন বাল্বটা জ্বলে উঠলো, এই যে বাল্বটা কেন জ্বলে উঠলো, ফ্যান কেন ঘুরলো, এই প্রশ্নগুলির উত্তর দিতে গিয়ে তিনি একটা শব্দ যুক্ত করেন যে এর ভেতরে কোনো না কোনো একটা শক্তি আছে। শক্তি যদি নাই থাকতো তাহলে কেন ফ্যান ঘুরবে, কেন বৈদ্যুতিক বাল্বটি জ্বলে উঠবে। এই প্রশ্নটার উত্তরে তিনি শুধুমাত্র একটা শব্দ ব্যবহার করেছেন, সেটা হচ্ছে শক্তি। এর ভিতরে একটা শক্তি আছে। তো তিনি এই শক্তিটাকে যেটা নাম দেন সেটা হচ্ছে তড়িৎচালক শক্তি। এই শক্তির নাম দেন হচ্ছে তড়িৎচালক শক্তি, যেটা তিনি কি ইংরেজিতে তিনি দেন হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স। বাংলায় যেটা আমরা বলি তড়িৎচালক শক্তি, ইংলিশে সেটাকে বলি আমরা তড়িৎচালক শক্তি বা তড়িৎচালক বল, তড়িৎচালক শক্তি অথবা তড়িৎচালক বল। তিনি কিন্তু দুইটা, এখানে আরেকটা শব্দ ইউজ করেছে যে এখানে একটা বল বা একটা শক্তি আছে। আবার বলছি কোন একটা বল অথবা কোনো একটা শক্তি আছে। আর নয়তো কেন ফ্যান বা কেন বাল্ব ঘুরবে, কেন বাল্ব জ্বলবে, ফ্যান কেন চলবে, এই প্রশ্ন উত্তরে তিনি কি করেন ইলেকট্রোমোটিভ ফোর্স শব্দটা ব্যবহার করেন। আর ইলেকট্রোমোটিভ ফোর্স দুইটা মিনিং এখানে, যে একটা হচ্ছে শক্তি আর একটা হচ্ছে কি বল রিপ্রেজেন্ট করছে। কিন্তু কার্যত পক্ষে এটা কোনো বলও না কোনো শক্তিও না। কেন না? কারণ আমরা কিছুক্ষণ আগে পেয়েছি যে ই সমান হচ্ছে W/Q। এর মানে হচ্ছে তড়িৎচালক শক্তির চেয়ে প্রতি একক আধানে কি পরিমাণ কাজ করছো, আর কাজের পরিমাণ তড়িৎচালক শক্তি হচ্ছে কাজের পরিমাণ, এটা কোনো শক্তি না। তড়িৎচালক শক্তি হচ্ছে কি, তড়িৎচালক শক্তি হচ্ছে একটা কাজের পরিমাণ। এখানে এটা কোনো শক্তি প্রকাশ করছে না, ঠিক আছে, যেটাকে আমরা ভোল্ট একক লিখছি, যেটা এককটা হচ্ছে কি ভোল্ট। কিন্তু আমরা কি জানি কাজের একক হচ্ছে জুল, শক্তির একক আমরা জানি হচ্ছে শক্তির একক হচ্ছে জুল, আবার ওটা কি জানি আমরা
বলের একক হচ্ছে কি নিউটন। কিন্তু আমরা ফিজিক্সের ভাষায় জানি যে বল হচ্ছে একটা রাশি, কাজ হচ্ছে একটা রাশি। কাজ এবং শক্তি যদিও সিমিলার ধরা হয়, কিন্তু কাজ কিন্তু বল পূরণ সরণ বোঝায়। কিন্তু এখানে কিন্তু দেখো প্রতি একক আধানে, মানে হচ্ছে প্রতি একক আধানের জন্য কি পরিমাণ কাজ করছো তুমি, আধানের ক্ষেত্রে কাজের পরিমাণটিকে বলছি আমরা বিভব শক্তি, বিভব পার্থক্য বা তড়িৎচালক শক্তি। আমরা কিন্তু এখানে কাজ বলতে পারছি না, বা এটাকে আমরা বল বলতে পারবো না। কারণ বল মানে হচ্ছে কি, কোনো বস্তুর উপর বল, কোনো বস্তুর উপর কোনো কিছু প্রযুক্ত হলে তার একটা সরণ মানে একটা ত্বরণ সৃষ্টি হতে হবে। যদি ত্বরণ সৃষ্টি হয় সেটাকে বলি আমরা বল। আর এখানে আরেকটা বিষয় জানি কি, কাজ মানে কি, কাজ হচ্ছে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে তার সরণ ঘটে। বল এবং সরণের গুণফলটাকে জানি কাজ বা শক্তি। কাজের মানে হচ্ছে এখানে কাজটা হচ্ছে শক্তি বলা যায়, কিন্তু কাজ, শক্তি বা ওইখানে যে বল, এই সবগুলো বিষয় আলাদা। আর এই ক্ষেত্রে কাজটা হচ্ছে আলাদা, কারণ এইখানে হিসাবটা আসছে হচ্ছে যে 1 কুলম্ব আধান কি পরিমাণ কাজ দিচ্ছে, 1 কুলম্ব আধান দ্বারা আমি কি পরিমাণ কাজ করতে পারছি, এটি হচ্ছে আমার তড়িৎচালক শক্তি। তো একটু ডিফারেন্ট, মাথায় রাখবা। এখন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এখন যে প্রশ্নটা করছি তোমরা কেউ ডিস্টার্ব করো না, ক্লাসের মধ্যে কেউ মজা করো না। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে কেন এটাকে তড়িৎচালক শক্তি কেন বিভব পার্থক্য চেয়ে বড় হয়। প্রশ্ন হচ্ছে কি যে তড়িৎচালক শক্তি ইজ, কেন, আমি শর্টে লিখছি ই ইজ গ্রেটার দেন ভি, কেন এটা হয়, কেন, এটাও প্রশ্ন আসে বোর্ডের মধ্যে, এটাও আসছে যে তড়িৎচালক শক্তি কেন বিভব পার্থক্য চেয়ে বড় হয়। তড়িৎচালক শক্তি কেন বিভব পার্থক্য চেয়ে বড় হয়, একটু ভালো করে লক্ষ্য করো। আমি যদি এটা তড়িৎচালক শক্তিটা বের করতে যাই, তাহলে তড়িৎচালক শক্তির সূত্র হচ্ছে, দেখো মানে ই, আমরা এর ভেতর দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে, আই। এই সার্কিটের ভেতর দিয়ে যে পরিমাণ কারেন্ট বের হচ্ছে সেটা হচ্ছে আই পরিমাণ। তো দেখো আই পরিমাণ কারেন্ট যদি হয়, তাহলে আই সমান আমরা লিখবো হচ্ছে টোটাল মোট শক্তি, বর্তনীর মোট শক্তি। আমি লিখবো কি এখানে, বর্তনীর মোট শক্তি, বর্তনীর মোট শক্তি। তো বর্তনীর মোট শক্তি ডিভাইডেড বাই হচ্ছে মোট রোধ, মোট বাধা, মোট বাধা। একটু ভালো করে দেখো, বর্তনীর মোট শক্তি ডিভাইডেড বাই হচ্ছে মোট বাধা। তো মোট বাধার পরিমাণটা যদি আমি হিসাব করে দেখো, তো বর্তনীর মোট শক্তি বলতে কি বোঝাচ্ছে আমি, মোট শক্তি কিন্তু এটাই বোঝাচ্ছে, মানে হচ্ছে তড়িৎচালক শক্তি যেটা আছে, তাহলে কি আছে এখানে মোট শক্তি বলতে ই আছে, আমরা ধরে নিচ্ছি, ঠিক আছে, কোষের মধ্যে যেটা আছে। এখন লক্ষ্য করো মোট বাধা, মোট বাধা মানে কি, এখানে একটা রোধ আছে আর, আর এখানে আরেকটা রোধ আছে কি আর। তাহলে দেখো একটু ভালো করে, এই আর প্লাস হচ্ছে আর, মোট বাধা কত আছে, আর প্লাস আর আছে। তাহলে আমরা কি তড়িৎ প্রবাহের সমীকরণটা কি পেলাম, ই বাই আর প্লাস আর পাচ্ছি না। এইখান থেকে তোমরা যদি একটু লক্ষ্য করে দেখো, তাহলে আর আর গুণ করো, এটার সাথে আর আর গুণ। আমি আবারও বলছি যে বর্তনীর মোট প্রবাহ মানে হচ্ছে তড়িৎ প্রবাহ, বর্তনীর তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ মানে হচ্ছে বর্তনীর মোট শক্তি ডিভাইডেড বাই হচ্ছে মোট বাধা, মোট বাধা। তো বর্তনীর মোট শক্তি ডিভাইডেড বাই হচ্ছে মোট বাধা। তাহলে কি পরিমাণ শক্তি আছে বর্তনীতে দেখো তো, কোষ সহ টোটাল কি, টোটাল হচ্ছে এনার্জি হচ্ছে ই। তাহলে মোট বাধার পরিমাণ, এইখানে একটা রোধ আছে, রোধের কাজটা কি গত ক্লাসে বলেছিলাম, রোধ মানে হচ্ছে যে বাধা দিচ্ছে, যে তোমার কি করবে, একটা বল বাধা দেবে, মানে হচ্ছে ইলেকট্রনগুলোকে যে দিচ্ছে না, দিতে চাচ্ছে না, যে সামনের দিকে ইলেকট্রনগুলি প্রবাহিত হোক, ইলেকট্রনগুলিকে যে বাধা দান করতেছে, যে ধর্মের কারণে ইলেকট্রনগুলি বাধা পাচ্ছে, সেই বাধাটা হচ্ছে রোধ। তাহলে এখানে একটা রোধ আছে, এইখানে একটা রোধ আছে, টোটাল রোধ কত, মোট টোটাল রোধ মানে কি বাধা, এই বাধার পরিমাণ আছে আর প্লাস আর। এখন এই ক্ষেত্র থেকে তুমি যদি করো, তাহলে দেখো আর আর গুণ করো, তাহলে পাচ্ছি কি আই আর প্লাস হচ্ছে আই আর ইকুয়াল হচ্ছে কি লিখতে পারি ই। একটু ভালো করে দেখো, মানে এই যে দেখো এটা তো এইভাবে আসে তাই না, এইভাবে আসে না, এই আইটাকে যদি আমি এইখানে লিখি, তাহলে দেখো এটা কিন্তু ওর সাথে গুণ হবে, এইটা ওর সাথে গুণ হবে, আমি এইভাবে লিখছি, দেখো উল্টা ভাবে লিখছি, যদি না বুঝো তাহলে আমরা লিখতে পারি ই সমান কি আর আর গুণ করে, এটা নিচে কি আছে 1, এটা নিচে 1, তাহলে এটার সাথে এটা গুণ আর এটার সাথে এটা গুণ, তাহলে আই এর সাথে আর গুণ করলে কি পাচ্ছি আই আর প্লাস এই আই এর সাথে স্মল আর গুণ করলে কি পাচ্ছি আই আর, এটা পাচ্ছি। তাহলে এই ক্ষেত্রে একটু ভালো করে দেখো, এই যে অংশটা দেখতে পাচ্ছ, এই অংশটার নাম হচ্ছে বিভব, এইটা হচ্ছে বিভব, আর এটা কি আছে আই আর। তাহলে এটা এখান থেকে আমরা হচ্ছে বিভবটা পেয়েছি। তড়িৎচালক শক্তির ইকুয়েশন যদি লিখি, দেখো ই সমান আমরা পেয়েছি ভি প্লাস আই আর, এই ভিটাকে বলি আমরা বিভব পার্থক্য, এই ভি হচ্ছে কি বিভব পার্থক্য, বিভব পার্থক্য। আর এই যে দেখতে পাচ্ছ এটাকে বলি লস্ট ভোল্টেজ, এটাকে বলি আমরা লস্ট ভোল্টেজ, লস্ট ভোল্টেজ বা এটার অপর নাম হচ্ছে লস্ট ভোল্টেজ, অপর নাম হচ্ছে হারানো বিভব। এটার নাম হচ্ছে কি হারানো বিভব, এটার নাম হচ্ছে কি হারানো বিভব, হারানো বিভব কি মানে একটা বিভব হারিয়ে ফেলছে, এটা পরে ব্যাখ্যা দিচ্ছি, হারানো বিভব। তাহলে আমরা কিন্তু ই এর মানটা, এটা তড়িৎচালক শক্তি। আর একটু ভালো করে দেখো, এই যে আইআরটা, আইআর মানে কি ভি, আর আইআর মানে হচ্ছে ভি। এটা মনে রাখবা যে কোষ ব্যতীত যে বিভবটা থাকবে সেটা হচ্ছে বিভব পার্থক্য।
কোষের বাইরের অংশটা বহির্বর্তনী, এটাকে বলি কোষ বাদ দিয়ে যা আছে সেটা হচ্ছে বহির্বর্তনী। কোষ বাদ দিয়ে যা আছে সেটা হচ্ছে কি বহির্বর্তনী। তো এই বহির্বর্তনী এইটুকু বাদ দিয়ে ভোল্টেজ আছে কি এইটুকু বাদ দিলে ভোল্টেজ বলতে এটাকে রিপ্রেজেন্ট করছে। আর এইটার ভেতরে ভোল্টেজ যেটা আছে এর ভেতর দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে দেখো, ভি মানে হচ্ছে এই যে রোধ আছে এর ভেতর দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে, আই পরিমাণ কারেন্ট যাচ্ছে। যে আই পরিমাণ কারেন্ট যাচ্ছে তার মানে আই আর এই রোধ এই দুইটার গুণফল হচ্ছে কি বিভব পার্থক্য। এই দুটোর গুণফল হচ্ছে এখানে বিভব পার্থক্য। তাহলে বিভব পার্থক্য দুইটা সমীকরণ পেয়েছি। তাহলে এই যে ভিটা লিখছি কি আয়ার পরিবর্তন, তাহলে এটাকে বলছি বিভব পার্থক্য আর এটাকে বলছি আয়ার মানে কি হারানো ভোল্টেজ। এখন হারানো ভোল্টেজটি কেন হয়, এইটুকু দিয়ে সাধারণত আমরা কাজ করি। আমরা যে ফ্যান চালাচ্ছি, আমরা বাল্ব চালাচ্ছি, হ্যাঁ আমরা কাপড় আয়রন করছি বা আমরা ফ্রিজ ইউজ করছি, ফ্রিজ ব্যবহার করছি আমরা, হ্যাঁ আমরা ফ্রিজ এয়ার কন্ডিশনার ছেড়ে রেখেছি। এই প্রত্যেকটা ডিভাইসকে চালানোর জন্য আমার কি বিভব পার্থক্যের প্রয়োজন হয়। এইখানে তোমার এইটার কোনো প্রয়োজন নেই, এটার কোনো প্রয়োজন নাই, কোনো প্রয়োজন নেই, এটা কোনো কাজে আসে না। সাধারণত আমার আউটপুট হিসেবে যেটা পাচ্ছি বা আমি যেটা দিয়ে কাজ করতে পারছি, অ্যাকচুয়ালি আমার কাজে লাগাতে পারছি বা আমি ব্যবহার করতে পারছি, সেটা হচ্ছে এই বিভব পার্থক্যটা। তাহলে এই বিভব পার্থক্য থাকে কোথায়, বহির্বর্তনীতে। কারণ কি তুমি তো ব্যাটারির সাথে, তুমি তো ব্যাটারির মধ্যে ফ্যান ঢুকায় রাখো না, তাই না? তুমি একটা বাল্ব কিন্তু ব্যাটারির ভিতর দিয়ে রাখো না, বাল্বটা কোথায় থাকে, ব্যাটারির বাইরে থাকে। এবং ব্যাটারির বাইরে বাল্বটা থাকে, বাল্বের দুইটা অংশ নিয়ে ব্যাটারিতে তুমি কানেকশন দাও, তাই না? বাল্বের দুইটা অংশ এসে কি করো, তুমি কানেকশনটা দেখছো। ফ্যানের লাইন থেকে তারের দুইটা অংশ কি করবা, তুমি কি করবা, এটা ওই দুইটা অংশকে তুমি কি করবা, সাধারণত দেখা যাবে ওই ব্যাটারির দুই প্রান্তের মধ্যে লাগিয়ে দিবা। তো লাগালে তাহলে এটা বাইরে থাকছে না অংশটা, তো ব্যাটারি একটা অংশ আর বহির্বর্তনী কিন্তু আলাদা একটা অংশ। তো তুমি যে বিভব পার্থক্যটা পাচ্ছ, এই বিভব পার্থক্যটা বলতে বোঝাচ্ছে হচ্ছে বহির্বর্তনী। এই বহির্বর্তনীর যে বিভবটা আছে সেটা, আর কাজ করতে হয় বহির্বর্তনীর ভোল্টেজ দিয়ে। তাহলে সেটা হচ্ছে এই ভোল্টেজ। আর এইটা হচ্ছে কি, এইটা যখন এই কোষ থেকে কারেন্টটা বের হতে চায়, কোষ থেকে যখন কারেন্ট বের হতে চায় তখন এই রোধে বাধা দেয় একটা, এই রোধ কি, এই রোধ করতে একটা বাধা পায়। এই বাধাজনিত কারণে কিছু পরিমাণ ভোল্টেজ নষ্ট হয়ে যায়, এই রোধের কারণে কিছু পরিমাণ ভোল্টেজ নষ্ট হয়ে যায়। এই ভোল্টেজটাকে বলি আমরা লস্ট ভোল্টেজ অথবা হারানো ভোল্টেজ। তাহলে দেখা যাচ্ছে একটা তড়িৎচালক শক্তির মধ্যে সবসময় একটা হারানো ভোল্টেজ থাকে। প্রত্যেকটা তড়িৎচালক শক্তির মধ্যে একটা হারানো ভোল্টেজ থাকে। আর তড়িৎচালক শক্তি মানে হারানো ভোল্টেজ প্লাস বিভব পার্থক্যের সমষ্টি। তাহলে এই ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, গাণিতিকভাবে আমরা দেখাইতেই পারি। যেহেতু এখানে দেখো এই যে মান সবসময় দেখা যাচ্ছে কি এইটুকু মান বেশি থাকবেই, তড়িৎচালক শক্তির মধ্যে অলওয়েজ কি হারানো ভোল্টেজ বেশি থাকছে। যেহেতু হারানো ভোল্টেজটা বেশি থাকছে তাহলে আমরা বলতেই পারি ই সমানুপাতিক হচ্ছে ই, মানে কি ই হচ্ছে ভি এর চেয়ে। এখন আমরা দেখবো, এখন আমরা যাব হচ্ছে অন্য সূত্রের মধ্যে। তাহলে মনে রাখবা যে হারানো ভোল্টেজটা সবসময় কি তড়িৎচালক শক্তির মধ্যে বেশি থাকে। আর হারানো ভোল্টেজ কাকে বলে, কোষের অভ্যন্তরে, ব্যাটারি বা কোষের অভ্যন্তরে অভ্যন্তরীণ রোধের কারণে যে পরিমাণ শক্তি নষ্ট হয়ে যায় তাকে বলবো আমরা হারানো বিভব বা হারানো ভোল্টেজ বা লস্ট ভোল্টেজ। ঠিক আছে, কোষের অভ্যন্তরে বা কোষের নিজস্ব উপাদানের জন্য, হ্যাঁ, যে বাধা পায়, তড়িৎ প্রবাহ একটা বাধা পায়, তড়িৎ প্রবাহের বাধাজনিত কারণে কিছু পরিমাণ ভোল্টেজ নষ্ট হয়ে যায় বা কিছু পরিমাণ শক্তি ক্ষয় হয়। এই ক্ষয়প্রাপ্ত শক্তিটাকে বলছি আমরা হারানো ভোল্টেজ বা হারানো বিভব অথবা লস্ট ভোল্টেজ। ঠিক আছে, আর তোমাকে যদি বলা হয় যে হারানো বিভব নির্ণয় করো, কোনো বর্তনীর হারানো বিভব নির্ণয় করতে গেলে তুমি কি করবা, হারানো বিভব মানে হচ্ছে বিভব হচ্ছে ভিএল, ভিএল মানে কি লস্ট ভোল্টেজ, হারানো বিভব হচ্ছে ভিএল। আর ভিএল এ মনে রাখবো সবসময় হচ্ছে মূল প্রবাহ, এটা কি বর্তনীর প্রবাহ, এটা হচ্ছে আইআর, যে এটা হচ্ছে কি মূল প্রবাহ, বর্তনীর প্রবাহ, মূল প্রবাহ বা বর্তনীর মূল প্রবাহ। আর এই যে আর, আর মানে অলওয়েজ এটা হবে অভ্যন্তরীণ শক্তি, অলওয়েজ অলওয়েজ অভ্যন্তরীণ শক্তি, কখনো এটা অন্য কিছু হবে না। ঠিক আছে, তুমি যদি হারানো বিভব বের করতে চাও, তোমার প্রশ্নে আসতে পারে যে বর্তনীটির হারানো বিভব নির্ণয় করো অথবা হারানো ভোল্টেজ নির্ণয় করো। তো যদি হারানো ভোল্টেজ নির্ণয় করো তাহলে পারবা না, কি হলো, এটা তো হিরো আলম, তো দেখো হিরো আলম কিন্তু আর্টস নিয়ে পড়াশোনা করছে, যদি হিরো আলমকে দেওয়া হয় যে যদি বলা হয় বস এটা কি পারবেন না, হিরো আলম কিন্তু এটা পারবে। তো তোমরা পারবে না, এটা সার্কিটে দেখে কিন্তু বুঝতে হবে যে কোনটা কি, একটা সার্কিটে দেখেই যেন বুঝতে পারো যে আসলে এটা কোনটা কি আমি বের করব। ঠিক আছে, এই ধরো এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা ব্যাটারি, তো এখানে একটা রোধ আছে, এখানে একটা রোধ আছে। আমাকে একটু বলো, এটা হচ্ছে প্রথম রোধ আর এটা হচ্ছে দ্বিতীয় রোধ। আমাকে বলো কোনটার জন্য তুমি বিভব পার্থক্য পাবা, কোনটার জন্য বিভব পার্থক্য পাবা, রোধ 1 এর জন্য নাকি রোধ 2 এর জন্য, আর কোনটার জন্য হারানো বিভব পাবো বলো। সবাই একটু কমেন্টে করো, সবাই একটু কমেন্টে জানিয়ে দাও কোনটার জন্য এখানে হারানো বিভব পাওয়া যাবে আর কোনটির জন্য এখানে ফারজানা ইয়াসমিন, আজকে ফারজানা ইয়াসমিন হচ্ছে ওর গ্রামের বাড়ি গিয়েছে, আমাকে বলছিল আজকে ক্লাস করতে পারবে না, ওর গ্রামের বাড়িতে নেট তেমন একটা পায় না। সো তোমরা এখানে একটু করো,
তোমার আনসারটা কি আছে? তড়িৎ চালকের মধ্যে হারানো ভোল্টেজ। হ্যাঁ, তড়িৎ চালক শক্তির মধ্যে হারানো বিভবটা থাকবে সব সময়, এর মধ্যে অতিরিক্ত শক্তি থেকে যাবে। তড়িৎ চালক শক্তির মধ্যে একটা মানে হচ্ছে যেটা দিয়ে কোনো কাজ করা হয় না, যেটা দিয়ে তুমি কোনো কাজ করতে পারবে না, তোমার ফ্যান চলবে না, তোমার বাল্ব জ্বলবে না, তোমার প্রিয় আয়রন মানে তুমি যে এই যে তোমরা অনেক সময় দেখা যায় চুল শুকানোর জন্য একটা ডিভাইস ইউজ করো, তাই না? ওই ডিভাইস ইউজ করার জন্য তো ইলেকট্রিক মেশিন একটা ইউজ করো তোমরা সাধারণত, আমার মনে নাই, তো ওইটাও দেখা যাচ্ছে ইলেকট্রিক, তাহলে এইটাও কিন্তু চলবে না তোমার, ঠিক আছে? হিরো আলম তো সবকিছু পারে। হ্যাঁ, হিরো আলম তো সবকিছুই পারে স্যার। প্রতিভা আছে, হিরো আলম প্রতিভা আছে থেকে তো পারে, তোমরাও সেই প্রতিভা অর্জন করে নাও, তাইলে পারবা, বুঝছো? শোনো, হিরো আমি কিন্তু হিরো আলমের কঠিন ভক্ত, বিশাল এক ভক্ত, বুঝছো? আই লাভ হিরো আলম। আচ্ছা, আরের জন্য আমি দেখলাম হচ্ছে অতনু সাহাকে উত্তর দিয়েছো, ধন্যবাদ। এর মধ্যে হচ্ছে আর এর মান, স্মল আর এর জন্য হচ্ছে হারানো বিভব লিখেছো অতনু, আর বর্তমান বিভব পার্থক্য। হ্যাঁ, ভেরি গুড আনসার। 2 এর জন্য হচ্ছে জানাতুল মামা লিখেছো, 2 এর জন্য হচ্ছে রোধ, 2 এর জন্য হচ্ছে রোধ, আমি বুঝি নাই তোমার এটা। আর 1 এর জন্য হারানো বিভব, 2 এর জন্য হচ্ছে বিভব পার্থক্য না, 2 এর জন্য হচ্ছে হারানো ভোল্টেজ, আর 1 এর জন্য হচ্ছে কি বলবো আমরা, বিভব পার্থক্য পাওয়া যাবে, ঠিক আছে? তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো। আচ্ছা, বিভব আর হারানো বিভব, একটা হচ্ছে আর হচ্ছে বিভব, আর একটা হচ্ছে হারানো বিভব। হ্যাঁ, কাবুল ইসলাম, মোটামুটি তোমার আনসারটা বুঝছি আমি, কি লিখছো? নুসরাত লিখছো, তারপর হচ্ছে সাকিবুল ইসলাম, রাকিবুল ইসলাম ইসরাত, বিভবের হারানো বিভব। আচ্ছা, আর হচ্ছে বিভব আর হারানো বিভব। হ্যাঁ, ভেরি গুড আনসার ঐশী। রাফিয়া লিখেছো। আচ্ছা, হ্যাঁ, আমি হচ্ছে হিরো আলমের ফ্যান, কঠিন ফ্যান, জটিল ফ্যান, একেবারে পুরোই ফ্যান। আচ্ছা, তারপর হচ্ছে সাদাত লিখেছো, আর এর জন্য হচ্ছে বিভব, এন্ড ই আর স্মল আর এর জন্য হচ্ছে হারানো বিভব। ভেরি গুড আনসার লামিসা। আর এর জন্য বিভব, হারানো বিভব হচ্ছে স্মল আর হচ্ছে হারানো বিভব। তোমাকে যদি বলা হয় হারানো বিভব কত বা লস্ট ভোল্টেজ কত, তাহলে অবশ্যই তুমি এইটা বের করবা। আর যদি বলা হয় বর্তনীর বিভব পার্থক্য কত, তাহলে কি করবা? এটার জন্য বর্তনীর বিভব পার্থক্য এটা, হারানো বিভব এটা। আর যদি বলা হয় তড়িৎ চালক শক্তি কত, দেখো তড়িৎ চালক শক্তি হারানো বিভব আমি লিখে দিচ্ছি। হারানো বিভব যদি বলে, হারানো বিভব হচ্ছে VL ইকুয়াল টু হচ্ছে IR, ঠিক আছে? যদি এর ভিতর দিয়ে I পরিমাণ কারেন্ট প্রবাহিত হয়, যদি এর ভিতর দিয়ে I পরিমাণ কারেন্ট যায়, তাহলে সেটা হচ্ছে হারানো বিভব। তার হারানো বিভব হচ্ছে এটা IR, এটা কিন্তু I ইনটু R, মনে রাখবা, I ইনটু হচ্ছে কি R। আর যদি তোমাকে বলা হয় বিভব পার্থক্য, বর্তনীর বিভব পার্থক্য যদি বলে, বর্তনীর বিভব পার্থক্য, সেটা হচ্ছে বিভব পার্থক্য হচ্ছে ভোল্টেজ ডিফারেন্স, V ইকুয়াল টু হচ্ছে IR। আর যদি বলা হয় তড়িৎ চালক শক্তি, তড়িৎ চালক শক্তি, তাহলে যেটা আসবে সেটা হচ্ছে E সমান হচ্ছে দুইটার যোগফল, দুইটার অর্থাৎ V প্লাস VL, তার মানে বুঝতে হচ্ছে V প্লাস VL মানে কি, এক কথায় তোমরা লিখতে পারো হচ্ছে IR প্লাস হচ্ছে কি IR, অথবা এটাও লিখতে পারো I ইনটু হচ্ছে R প্লাস R, এটা দুইটাই লিখতে পারো, ঠিক আছে? এই IR প্লাস IR মানে এইটা আর এটার যোগফল, এই দুইটার যোগফল হচ্ছে বিভব। এই কারণে কিন্তু কখনো এটার মান কখনো এটা সমান হতে পারে না, সবসময় দেখা যায় বড়। একটা শর্ত আছে, কোন শর্তে তোমাকে যদি প্রশ্ন করা হয় কোন শর্তে হারানো, কোন শর্তে তড়িৎ চালক শক্তি বিভব পার্থক্য সমান হবে, কোন শর্তে তড়িৎ চালক শক্তি বিভব পার্থক্য সমান হবে, কেউ কি উত্তর দিতে পারবা? তো আমি একটা প্রশ্ন করেছিলাম যে কোন শর্তে E সমান V হবে, দেখো কোন শর্তে E সমান V হবে, এটার শর্তটা কি, এর শর্ত কি? যদি বলি শর্ত কি, E সমান V এর শর্ত কি? ভোল্টেজটা তখনই সমান হবে যখন দেখা যাবে কি বর্তনী কোনো কানেকশন থাকবে না, এক হচ্ছে কানেকশন থাকবে না, দ্বিতীয় হচ্ছে এই অভ্যন্তরীণ রোধ যদি না থাকে, হ্যাঁ অভ্যন্তরীণ রোধ যদি না থাকে, তখন দেখা যাবে কি অভ্যন্তরীণ রোধ না থাকলে এর কোনো হারানো ভোল্টেজ থাকবে না, মানে হচ্ছে হারানো মানে এই মানটা যদি আমি দেখি এটার মান শূন্য হয়ে যায়, কি হয়ে যায়? হারানো বিভব শূন্য হয়ে যায়, অর্থাৎ হারানো বিভব কোন শর্তে শূন্য হবে? বর্তনীর তড়িৎ প্রবাহ তো শূন্য করতে পারবো না, কিন্তু যদি এই আর এর মানটা শূন্য করতে পারি, অভ্যন্তরীণ রোধের মান যদি আমি শূন্য করতে পারি, ঠিক আছে, অভ্যন্তরীণ রোধের মানটা যদি আমি শূন্য করে দিতে পারি, তাহলে কিন্তু আমার হারানো বিভবটাও শূন্য হয়ে যাচ্ছে। আর হারানো বিভব যদি শূন্য হয়ে যায়, তার মানে কি দেখো এই হারানো বিভবটা যদি শূন্য হয়ে যায়, এই লক্ষ্য করে এটার মান কত? শূন্য। যদি হারানো বিভব শূন্য হয়ে যায়, তার মানে কি থাকছে IR, আর IR মানে কি V, তাহলে এটা শূন্য হয়ে যাচ্ছে, তাহলে কি থাকছে আলটিমেটলি E সমান থাকছে হচ্ছে V। তাহলে মনে রাখবা, যদি অভ্যন্তরীণ রোধ না থাকে, যদি কোনো সার্কিটের মধ্যে বা কোনো একটা বর্তনীতে অভ্যন্তরীণ রোধ না থাকে, সেই ক্ষেত্রে বিভব পার্থক্য এবং তড়িৎ চালক শক্তি সমান হবে, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ অতনু লিখেছো, ভেরি গুড আনসার।
সো এখন আমরা যাব হচ্ছে আমাদের এইটুকু ক্লাস মোটামুটি শেষ। তো দেখো এখন আমরা রোদ কাকে বলে। রোদ রোদ কাকে বলে আমি রোদের সংজ্ঞা দিয়ে দিছি গত ক্লাসে। তারপর যে পদার্থের পরিবাহী যে ধর্মের কারণে, পদার্থের যে ধর্ম আমি গত ক্লাসে লিখে দিয়েছিলাম কি জানি না, পদার্থের যে ধর্মের কারণে, যে ধর্মের কারণে তড়িৎ প্রবাহ বাধাগ্রস্ত হয়, তড়িৎ প্রবাহ বাধাগ্রস্ত হয়, এটা বলতে পারি তড়িৎ প্রবাহ বাধাগ্রস্ত হয়। এই অন্যভাবে লেখা যায় বাধাগ্রস্ত হয় তাকে রোধ বলে, তাকে রোধ বলি। তোমরা এটা লিখতে পারো, ঠিক আছে। তো পদার্থের যে ধর্মের কারণে তড়িৎ প্রবাহ বাধাগ্রস্ত হয়, ঠিক আছে। অথবা এটা বলতে পারো পদার্থের যে ধর্মের কারণে তড়িৎ প্রবাহের বা আধান প্রবাহে বাধাগ্রস্ত হয় তাকে বলা হয় রোধ। তো রোধ হচ্ছে মূলত আমি গত ক্লাসে বলেছিলাম রোধ হচ্ছে দুই প্রকার। রোধ দুই প্রকার, কি বলছিলাম? রোধ হচ্ছে দুই প্রকার। রোধ হচ্ছে কি দুই প্রকার। নরমালি রোধ হচ্ছে দুই প্রকার। কি কি আমি গত ক্লাসে বলে দিয়েছিলাম। একটা হচ্ছে স্থির মানের রোধ, একটা হচ্ছে কি, একটা হচ্ছে স্থির মানের রোধ, একটা হচ্ছে স্থির মানের রোধ, আর একটা হচ্ছে তোমার পরিবর্তনশীল। আরেকটা কি? পরিবর্তনশীল রোধ। একটা হচ্ছে স্থির মানের রোধ, আরেকটা হচ্ছে পরিবর্তনশীল রোধ। তো স্থির মানের রোধে আমি কত ক্লাস সংজ্ঞাটা দিয়েছিলাম। স্থির মানের রোধটাকে আমরা এরকম ভাবে প্রকাশ করি। এটা হচ্ছে দেখো, এটা হচ্ছে স্থির মানের রোধ, আর পরিবর্তনশীল প্রকাশ করি হচ্ছে এরকম ভাবে দিয়ে একটা এরো চিহ্ন দিই, এরকম দিতে পারি, অথবা এরকম ভাবে দিয়ে তারপর আমরা কি করি এরকম ভাবে একটা এই তীর চিহ্ন। তাহলে দেখো এটা হচ্ছে স্থির মানের রোধ, আর এটা হচ্ছে এই দুইটাই হচ্ছে কি পরিবর্তনশীল রোধ। স্থির মানের রোধ, এই দুটো হচ্ছে কি পরিবর্তনশীল রোধ। এখন প্রশ্ন হচ্ছে স্থির মানের রোধ কাকে বলে। সেটা যদি বলি যে রোধের মান পরিবর্তন হয় না, স্থির থাকে, যে রোধের মান পরিবর্তন হয় না স্থির থাকে তাকে বলবো আমরা স্থির মানের রোধ। আমি আবারও বলছি, লিখে ফেলো সংখ্যাটা। যে রোধের মান পরিবর্তন হয় না, যে রোধের মান পরিবর্তন হয় না তাকে স্থির মানের রোধ বলে। যে রোধের মান পরিবর্তন হয় না তাকে কি বলা হয়? স্থির মানের রোধ। আর পরিবর্তনশীল রোধ হচ্ছে যে রোধের মান পরিবর্তন হয়, যে রোধের মান পরিবর্তন হয় তাকে বলা হয় পরিবর্তনশীল রোধ। তাকে কি বলবো আমরা? পরিবর্তনশীল রোধ। সো পরিবর্তনশীল রোধের অপর নাম তো আমি বলে দিয়েছিলাম রিওস্টেট। পরিবর্তনশীল রোধের অপর নাম কি? রিওস্টেট, ঠিক আছে। এটাকে এটাও বলা হয়, অথবা রিওস্টেট, বাংলা মনে রাখবা রিওস্টেট বলেছিলাম, এটা রিওস্টেট, ঠিক আছে। তো পরিবর্তনশীল রোধকে কিভাবে প্রকাশ করে দেখো, প্রকাশ করা হয়েছে আর এল দ্বারা, সাধারণত আর এল। এই দেখো পরিবর্তনশীল রোধকে প্রকাশ করি আর এল দ্বারা, আর স্থির মানের রোধগুলিকে প্রকাশ করি ক্যাপিটাল আর দ্বারা। একটু ডিফারেন্স আছে দেখো। তো স্থির মানের রোধকে কি দিয়ে প্রকাশ করি? ক্যাপিটাল আর দ্বারা। স্থির মানের রোধকে প্রকাশ করি আমরা ক্যাপিটাল আর দ্বারা, আর পরিবর্তনশীল রোধ প্রকাশ করি আমরা ক্যাপিটাল আর এর সাথে নিচে একটা এল হবে। দেখো পরিবর্তনশীল রোধের প্রকাশের সময় ক্যাপিটাল আর লিখবা, লিখার পরে নিচের দিকে ছোট করে এল দিবা, নিচের দিকে ছোট করে একটা এল দিবা, ঠিক আছে। নিচের দিকে, আমি আবার বলছি, ক্যাপিটাল আর লিখবা, লিখার পরে নিচের দিকে একটা ক্যাপিটাল এল দিবা, ঠিক আছে। তো এর দ্বারা বোঝাচ্ছি কি আমরা, এটা দ্বারা আমরা সাধারণত কি পরিবর্তনশীল একটা রোধ বোঝাচ্ছি। তো পরিবর্তনশীল রোধ, এটা হচ্ছে স্থির মানের রোধ, আর এটা হচ্ছে কি পরিবর্তনশীল রোধ। যে রোধের মান পরিবর্তন হয় সেটা হচ্ছে পরিবর্তনশীল রোধ, যে রোধের মান পরিবর্তন হয় না সেটা হচ্ছে স্থির মানের রোধ। আচ্ছা, তো তোমরা কি রোধটা বুঝতে পেরেছো? আরেকটা রোধ আছে, এর বাইরে একটা রোধ আছে, তবে এই স্থির মানের রোধকে আমরা কি বলবো? স্থির মানের রোধের আরেকটা নাম আছে। এই স্থির মানের রোধটাকে আমরা পরিবাহী রোধ বলবো, এটা মাথায় রাখবা। স্থির মানের রোধকে আমরা কি বলবো? বহিবর্তনী রোধ, পরিবাহী বা পরিবাহী রোধও বলা হয়। পরিবাহী রোধ বা আরেকটা বলা যায় এটাকে বর্তনী রোধ, এটাকে বলা হয় বহিবর্তনী রোধ। এটাকে আমরা কি বলবো? আমরা দেখো বহিবর্তনী রোধ, এটাকে বলবো আমরা বহিবর্তনী রোধ, মাথায় রাখবা, ঠিক আছে। বহিবর্তনী রোধ, এটাকে স্থির মানের রোধ হচ্ছে কি পরিবাহী রোধ অথবা কি বহিবর্তনী রোধ। তো বহিবর্তনী বলতে সার্কিটের ব্যাস মানে হচ্ছে কোষটা ব্যতীত, কোষ বা ব্যাটারির ব্যতীত যে রোধগুলি থাকে, কোষ বা ব্যাটারি ব্যতীত বা শক্তির উৎস ব্যতীত যে রোধগুলি থাকবে, ওই রোধগুলিকে আমরা বলবো কি বলবো? আমরা বহিবর্তনী রোধ, ঠিক আছে। বহিবর্তনী রোধ, পরিবাহী রোধ অথবা স্থির মানের রোধ। এখন সবাই কি বুঝছো? স্যার আজকে দেখ না 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 এত স্লো হলে হবে না। দেখো আমি 10টা ক্লাস দিছি, এই অধ্যায়টা বিশাল বড় একটা অধ্যায়, ঠিক আছে।
বিশাল বড়। তোমাদের আমি কিন্তু বলেছিলাম যে অন্তত তোমাদের 1.5 ঘন্টা ক্লাস তো হবেই, 1.5 ঘন্টার ক্লাস তো হয়। হাজাজ বি নাইন, তুমি ক্লাসে লেট করছো, তুমি মনে হয় ক্লাস মিস করছো অনেকটা। সবাই কি বুঝতে পেরেছো? তোমরা ক্লাসটা মনে হয় হাজাজ বি নাইনকে মাত্র দেখেছি, তার মানে তুমি এতক্ষণ ছিল না ক্লাসে। ক্লাসে যদি মনে করো না থাকো তাহলে তো মনে করো অনেক কিছু বুঝবা না, পরীক্ষা খারাপ করবা। কারণ আমরা তো এর মধ্যে 100 মার্কের একটা পরীক্ষা হবে এমসিকিউ, তাই না? শর্ট এই যে খুঁটিনাটি বিষয়গুলো দেখো, যে বহির্বর্তনীয় রোধের অপর নাম কি? স্থিরমানের রোধের অপর নাম বহির্বর্তনীয় রোধ বা পরিবাহী রোধ বলি। পরিবর্তনশীল রোধকে কি দ্বারা প্রকাশ করি? আর এক পরিবর্তনশীল রোধ কোনটা? রিওস্টেট। রিওস্টেট। এই ছোটখাটো প্রশ্নগুলো যদি তুমি না জানো এমসিকিউ প্রশ্ন উত্তর দিতে পারবে না। এমসিকিউ তে ছোট ছোট প্রশ্ন আসবে, তাই না? তো একদম ফুল ক্লাসটা খুঁটিনাটি বুঝতে হবে, দেখতে হবে, শিখতে হবে, তাহলে তুমি একদম 100-র মধ্যে 100 পাওয়ার চান্স আছে। কারণ আমি যা পড়াচ্ছি ইনশাল্লাহ তার ভেতর থেকে প্রশ্ন দেব। তো যদি ভালো করে ক্লাসগুলো করে 100 মার্কের মধ্যে 100 মার্ক পাওয়ার চান্স আছে। তবে এখন সময় একটু বেশি দেবো, এই বছর এই টাইমের মধ্যে পরীক্ষায় তোমাদের সময় বেশি দেবো, ঠিক আছে? তো আমরা আর বেশিক্ষণ পড়াবো না, আমরা রোধগুলি পড়াই তারপর দিতে হবে, কারণ একটা ধারাবাহিকতা আছে। দেখো, তো রোধ কাকে বলে আমরা দিলাম, এখন হচ্ছে রোধের সূত্র বলি। দেখো, রোধের সূত্র, দেখো রোধের দুইটা সূত্র আছে। দেখো রোধের দুইটা সূত্র আছে। রোধের সূত্র, রোধের সূত্র কয়টা? রোধের সূত্র হচ্ছে দুইটি। রোধের সূত্র কয়টি আছে? দুইটি সূত্র আছে। দেখো এই দুইটা সূত্রের মধ্যে একটা হচ্ছে দৈর্ঘ্যের সূত্র, একটা কি বলি আমরা? দৈর্ঘ্যের সূত্র। একটা দৈর্ঘ্যের সূত্র, আরেকটা বলবো আমরা ক্ষেত্রফলের সূত্র। সূত্রগুলো লিখে ফেলো। একটা হচ্ছে দৈর্ঘ্যের সূত্র, আরেকটা কি? ক্ষেত্রফলের সূত্র। তো দৈর্ঘ্যের সূত্র আর একটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র। দেখো তাহলে বলছে রোধের দুইটা সূত্র, একটা হচ্ছে দৈর্ঘ্যের সূত্র আর একটা কি? ক্ষেত্রফলের সূত্র। তো দৈর্ঘ্যের সূত্র আর একটা ক্ষেত্রফলের সূত্র। তো আমি একটা বিষয় হচ্ছে যে রোধের নির্ভরশীলতা আগে আমি বলে দিচ্ছি তোমাদেরকে। তো দুইটা সূত্র, এখন এই রোধের এইগুলো যে বিষয়গুলোর উপর নির্ভর করে, চারটা বিষয়। রোধ কয়টা বিষয়ের উপর নির্ভর করে দেখো? তাই বলছে রোধের সূত্র হচ্ছে দুইটা, একটা হচ্ছে দৈর্ঘ্যের সূত্র, আরেকটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র। তো রোধ সাধারণত সাধারণত কি করে? চারটি বিষয়ের উপর নির্ভরশীল। সাধারণত চারটি বিষয়ের উপর নির্ভরশীল। লিখে রাখো, অবজেক্টিভে আসে, অনেকবার আসছে। চারটি বিষয়ের উপর নির্ভরশীল। কয়টা বিষয়ের উপর নির্ভরশীল? চারটি বিষয়, ঠিক আছে, নির্ভরশীল। তো এই চারটি বিষয় কি কি দেখো? এক হচ্ছে পরিবাহীর দৈর্ঘ্য, এক হচ্ছে পরিবাহীর দৈর্ঘ্য, পরিবাহীর দৈর্ঘ্য এটার উপর নির্ভরশীল থাকবে। দ্বিতীয় হচ্ছে দেখো পরিবাহীর ক্ষেত্রফল, পরিবাহীর ক্ষেত্রফল, পরিবাহীর ক্ষেত্রফল, পরিবাহীর ক্ষেত্রফল। তৃতীয় হচ্ছে পরিবাহীর তাপমাত্রা। কি থাকবে? পরিবাহীর তাপমাত্রা, পরিবাহীর তাপমাত্রা। আর চতুর্থ যেটা আছে সেটা হচ্ছে উপাদান, পরিবাহীর উপাদানের উপর, পরিবাহীর উপাদান বা প্রকৃতি, পরিবাহীর প্রকৃতির উপর, প্রকৃতি বা উপাদান। দেখো এই চারটা বিষয়ের উপর নির্ভরশীল। তা দেখো রোধ হচ্ছে চারটা বিষয়ের উপর নির্ভর করে। এক হচ্ছে পরিবাহীর দৈর্ঘ্য, যেমন ধরো এরকম একটা, এই যে এরকম দেখো, তাহলে এইটা হচ্ছে কি টোটাল, এই যে এখান থেকে এখানে কি একটা দৈর্ঘ্য আছে, তাই না? এই টোটালের মধ্যে কি একটা দৈর্ঘ্য আছে এল, ঠিক আছে, একটা দৈর্ঘ্য আছে এল। আচ্ছা এখন এর প্রস্থ কতটুকু আছে? ধরো এটা হচ্ছে প্রস্থ হচ্ছে বি, তাহলে মানে এর ক্ষেত্রফল আছে কত? এ, একটা ক্ষেত্রফল আছে। তো পরিবাহীর দৈর্ঘ্য আছে, এই পরিবাহীটার একটা দৈর্ঘ্য আছে আর একটা ক্ষেত্রফল আছে। এখন দেখো আমি যে দাঁড়িয়ে আছি, আমার কি একটা তাপমাত্রা আছে এখানে? আমি যে টেম্পারেচারে দাঁড়িয়ে আছি আমার কিন্তু একটা তাপমাত্রা আছে। ঠিক একইভাবে পরিবাহীটারও একটা তাপমাত্রা থাকবে। সেই তাপমাত্রা কত আছে? টি। তিনটা বিষয় দেখো, দৈর্ঘ্য, ক্ষেত্রফল আর তাপমাত্রা, এই হচ্ছে তিনটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে উপাদান। উপাদান মানে হচ্ছে এই যে পরিবাহীটা কি দিয়ে তৈরি। উপাদান হচ্ছে পরিবাহীটা কি দিয়ে তৈরি। আবার বলছি, উপাদান মানে হচ্ছে পরিবাহী কি দিয়ে তৈরি। এটা কি লোহা দিয়ে তৈরি, সেটা তামা দিয়ে তৈরি, সেটা কি অ্যালুমিনিয়ামের পাতের তৈরি, সীসার তৈরি, মানে টিনের তৈরি, কিসের তৈরি সেটা, ঠিক আছে? তো এই যে পদার্থটা কি দিয়ে তৈরি সেটা হচ্ছে একটা কি দিয়ে তৈরি, গঠন উপাদানটা। দ্বিতীয় হচ্ছে তাপমাত্রা, তৃতীয় হচ্ছে ক্ষেত্রফল, চতুর্থ হচ্ছে দৈর্ঘ্য। আর র্যান্ডমলি আমি বলে ফেলছি এখন, তুমি যদি নিজের ইচ্ছে মতো তুমি যেভাবে ইচ্ছে সাজিয়ে লিখো সমস্যা নেই। দৈর্ঘ্য, ক্ষেত্রফল, তাপমাত্রা, উপাদান। দৈর্ঘ্য, ক্ষেত্রফল, তাপমাত্রা, উপাদান। দৈর্ঘ্য, ক্ষেত্রফল, তাপমাত্রা, উপাদান, চারটা বিষয়। দৈর্ঘ্য, ক্ষেত্রফল, তাপমাত্রা, উপাদান। দৈর্ঘ্য, ক্ষেত্রফল, তাপমাত্রা, উপাদান, একদম টুটস্থ মুখস্থ জ্ঞানস্থ আর কি। তো তুমি যদি ওরকম ভাবে একদম শিখে ফেলো ইনস্ট্যান্ট, যে দৈর্ঘ্য, ক্ষেত্রফল, তাপমাত্রা, উপাদান, উপাদান, দৈর্ঘ্য, ক্ষেত্রফল, তাপমাত্রা, উপাদান, দৈর্ঘ্য, ক্ষেত্রফল, তাপমাত্রা, উপাদান, এই চারটা বিষয়ের উপর রোধ নির্ভর করে। এই চারটা বিষয়ের উপর কি করে? রোধ নির্ভর। আচ্ছা আমরা এগুলো গেল, চারটা বিষয় গেল। রোধ কয়টা বিষয়ের উপর নির্ভরশীল?
চারটা বিষয়ের উপর। এখন আমরা এই চারটা বিষয়কে আমরা এখন দিয়ে সূত্র দেখবো। আমরা দুইটা সূত্রকে এখন দেখবো, যে রোদের যে দুইটা সূত্র আছে দেখো। তাহলে প্রথম সূত্র দেখো, রোদের প্রথম সূত্র হচ্ছে দৈর্ঘ্যের সূত্র। যে দৈর্ঘ্যের সূত্র বলে নির্দিষ্ট তাপমাত্রা, লিখে ফেলো তাড়াতাড়ি। দৈর্ঘ্যের সূত্র দেখো, প্রথম সূত্র হচ্ছে দৈর্ঘ্যের সূত্র। তো নির্দিষ্ট তাপমাত্রায় একদম একদম এখনই হয়ে যাবে। নির্দিষ্ট তাপমাত্রায় বা এটাই বলা যায় স্থির তাপমাত্রায়, এটাকে বলতে পারো যে স্থির তাপমাত্রায় একই উপাদানের ক্ষেত্রফল স্থির থাকলে বা ক্ষেত্রফল নির্দিষ্ট থাকলে, এটা বলতে পারো ক্ষেত্রফল নির্দিষ্ট থাকলে এখানে ক্ষেত্রফল নির্দিষ্ট থাকলে বলতে পারো, অপরিবর্তিত থাকলে বলতে পারো। ক্ষেত্রফল নির্দিষ্ট থাকলে, বা এই শব্দটার সাথে আমি অপরিবর্তিত যুক্ত করছি, সুন্দর দেখায়। ক্ষেত্রফল অপরিবর্তিত থাকলে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকলে পরিবাহী রোধ মানে কি বুঝছো? আর পরিবাহী রোধ বলতে আমি কিছুক্ষণ আগে বলছিলাম, পরিবাহী রোধ ওই পরিবাহীর দৈর্ঘ্যের সমানুপাতিক। পরিবাহীর দৈর্ঘ্যের, দেখো, ওই পরিবাহীর দৈর্ঘ্যের সমানুপাতিক। পরিবাহীর দৈর্ঘ্যের কি সমানুপাতিক। সমানুপাতিক মানে বুঝো তো, সমানের সমানুপাতিক। ঠিক আছে? তো দেখো কি বললাম, স্থির তাপমাত্রায় একই উপাদানের ক্ষেত্রফল অপরিবর্তিত থাকলে পরিবাহী রোধ বলতে কোনটা বোঝাচ্ছি আমরা, একটু ভালো করে বুঝো। যে পরিবাহী রোধ হচ্ছে কি আর, এখানে আর বলছে কি দৈর্ঘ্য, পরিবাহীর দৈর্ঘ্য বলতে কোনটা বোঝাচ্ছি? এল। পরিবাহীর দৈর্ঘ্য আসলে কি এল কে বোঝাচ্ছি, তাই না? আমরা এল স্মল এ দিয়ে প্রকাশ করতে পারি কি এল। পরিবাহীর দৈর্ঘ্য কত? এল। তাহলে দুইটা, তার মানে কয়টা দেখো তো, দুইটা বিষয়। এর মানে হচ্ছে আমরা কিন্তু জানি রোধ কিন্তু চারটা বিষয়ের উপর নির্ভরশীল। চারটা বিষয়ের মধ্যে স্থির থাকছে কি দেখো, তাহলে স্থির থাকছে হচ্ছে এখানে স্থির থাকবে এই ক্ষেত্রে স্থির থাকবে হচ্ছে তোমার তিনটা বিষয়। কি কি বিষয় স্থির থাকবে? সেই বিষয়গুলোর মধ্যে হচ্ছে এক হচ্ছে তাপমাত্রা স্থির থাকছে, এখানে তাপমাত্রা পরিবর্তিত থাকবে, ক্ষেত্রফল পরিবর্তিত থাকবে, আর হচ্ছে উপাদান। কি কি আছে এখানে আমার এই বিষয়গুলো আমি একটু মনে রাখবো, যে এই সূত্রটার মধ্যে দৈর্ঘ্যের সূত্রের মধ্যে কি কি থাকছে। তাহলে এইটা দিয়ে যেহেতু বলছে পরিবাহীর দৈর্ঘ্য, পরিবাহীর রোধ, তাহলে পরিবাহীর রোধ হচ্ছে আর, পরিবাহীর রোধ ওই পরিবাহীর, কোন পরিবাহীর যদি লিখি, এই ধর একটা পরিবাহী তার আছে, এই হচ্ছে একটা পরিবাহী, ঠিক আছে? এর দৈর্ঘ্য কত এল, এর যে ক্ষেত্রফল আছে, ক্ষেত্রফল কত আছে এ, এর তাপমাত্রা কত আছে টি, এর তাপমাত্রা হচ্ছে টি, আর এর যে উপাদান দিয়ে তৈরি সেটা আছে একটা উপাদান দিয়ে তো তৈরি, আর এর আছে ক্ষেত্রফল তাপমাত্রা, আর এর ভিতর যে রোধ আছে, সেটা হচ্ছে কি আর। যদি আর হয় তাহলে আমি বলতে পারি যে আর সমানুপাতিক এল। আর সমানুপাতিক কি বললাম? এল বললাম। কেন বললাম? কারণ আমাকে বলে দেয়া আছে যে সবগুলো স্থির থাকলে স্থির তাপমাত্রার কোনো পরিবর্তন হতে পারবে না। ফার্স্ট অফ অল একই উপাদান, তার মানে উপাদানও স্থির, উপাদানও একই থাকবে। মানে তুমি যদি 10টা তার নাও, এরকম ভাবে 10টা নাও, ধরো যে এই একটা নিলাম, দুইটা নিলাম, তিনটা নিলাম, তিনটা। এইটা যদি মনে করো, এটা যদি তামার তারের হয়, এটাও তামার তার, এটাও তামা দিয়ে তৈরি, এটাও তামা দিয়ে তৈরি, সবগুলো সেম এক। প্রথম কথা হচ্ছে এটা। দ্বিতীয় হচ্ছে দেখো ক্ষেত্রফল, বলছে কি ক্ষেত্রফল স্থির থাকলে, অপরিবর্তিত থাকলে, এর মানে হচ্ছে এর ক্ষেত্রফল যদি এ হয়, এটারও এ হবে, এটারও এ হবে, এটারও এ হবে, সবগুলো সমান হবে। ধরো a1 a2 a3 a4, কিন্তু a1 সমান হচ্ছে a2 সমান হচ্ছে a3 সমান হচ্ছে a4, সবগুলোর ক্ষেত্রফল সমান হবে। ক্ষেত্রফলের কোনো পরিবর্তন হতে পারবে না যদি এই কন্ডিশনগুলি মেনে চলে, যদি এই কন্ডিশনে রাখতে পারে, অর্থাৎ তাপমাত্রা, ক্ষেত্রফল এবং উপাদান এই সবগুলো যদি স্থির থাকে। এই যে কথাটা বলা আছে স্থির তাপমাত্রা একই এবং অপরিবর্তিত, এই তিনটা শব্দ আসলে একই বোঝাচ্ছে, নির্দিষ্ট করে বোঝাচ্ছে যে কোনোটাই পরিবর্তন হতে পারবে না। যদি পরিবর্তন না হয় সেক্ষেত্রে পরিবাহীর রোধ, এই পরিবাহীর মধ্যে যে রোধ থাকবে এই পরিবাহীর দৈর্ঘ্যের সমানুপাতিক, এই পরিবাহীর রোধ এই পরিবাহীর দৈর্ঘ্যের সমানুপাতিক। এই হচ্ছে প্রথম হয়ে গেল, এই হচ্ছে আমাদের প্রথমটা। এখন দ্বিতীয়টা দেখো, এখন আমি দ্বিতীয়টা বলছি, এখন হচ্ছে ক্ষেত্রফলের সূত্র। তাহলে আমরা দৈর্ঘ্যের সূত্রের মধ্যে কি তাপমাত্রা, ক্ষেত্রফল, উপাদান স্থির থাকছে। এখন আমরা ক্ষেত্রফলের সূত্র দেখো। তো ক্ষেত্রফলের সূত্র যেটা বলছে সেটা হচ্ছে দৈর্ঘ্য। দেখো এটা হচ্ছে জাস্ট একটু পরিবর্তন ঘটাচ্ছি, জাস্ট একটু দৈর্ঘ্য দেখো। তো দৈর্ঘ্য অপরিবর্তিত থাকলে কি বলছে এখানে, যে দৈর্ঘ্য অপরিবর্তিত থাকলে পরিবাহীর রোধ ওই পরিবাহীর ক্ষেত্রফলের, এখানে জাস্ট আসবে হচ্ছে কি ক্ষেত্রফল, জাস্ট বলছে ক্ষেত্রফলের
ক্ষেত্রফলের সমানুপাতিক। তাহলে এটা কিন্তু দ্বিতীয় সূত্র, ক্ষেত্রফলের সূত্র। এটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্রের বিবৃতি। আবার বলছি, এটা হচ্ছে আমার ক্ষেত্রফলের সূত্রের বিবৃতি। তাহলে ক্ষেত্রফলের সূত্রে যে বিবৃতিটা আছে, একটু ধৈর্য। তাহলে আমাদের এখন যে সূত্র বলছে, এখন কিন্তু পরিবাহী রোধ কি আর, পরিবাহী রোধ হচ্ছে আর, কি বলছে এখন কার সমানুপাতিক, পরিবাহী ক্ষেত্রফলের সমানুপাতিক। দেখো ক্ষেত্রফল মানে কি এ, পরিবাহী ক্ষেত্রফল কত এ। তাহলে এখন কিন্তু বলছে, আগে বলছিল আর হচ্ছে আগের সূত্র অনুসারে আর সমানুপাতিক এল, আর সমানুপাতিক এল, আর এখন বলতেছে পরিবাহী রোধ ক্ষেত্রফলের সমানুপাতিক, ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। উল্টা বলছি, ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। কি বলবো এখানে, ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক, ব্যস্তানুপাতিক। একটু উল্টে যাবে কথাটা, আগে ছিল সমানুপাতিক আর এখন হয়ে গেছে কি ব্যস্তানুপাতিক, এখন হয়ে গেছে কি ব্যস্তানুপাতিক। দেখো তাহলে সূত্র একটু চেঞ্জ হয়েছে, সূত্র একটু চেঞ্জ হয়েছে। তাহলে এই শর্ত আর এই সূত্র কিন্তু আলাদা। তাহলে এটা কি আসছে, আর সমানুপাতিক এ। তাহলে এটা লেখার সময় মাথায় রাখবা যে এইটার ক্ষেত্রে কি উপাদান, এক হচ্ছে উপাদান কি কি স্থির থাকবে, এখানে উপাদান স্থির থাকবে, তাপমাত্রা আর হচ্ছে কি আর কি থাকবে দৈর্ঘ্য, এই তিনটা বিষয় এখানে স্থির থাকবে, এই তিনটা স্থির। এই ক্ষেত্রে এই তিনটা স্থির। তাহলে এই তিনটা যদি স্থির থাকে, উপাদান, উপাদান তাপমাত্রা দৈর্ঘ্য, উপাদান তাপমাত্রা দৈর্ঘ্য, এই তিনটা যদি অপরিবর্তিত রাখা যায়, তাহলে পরিবাহী রোধ হবে ওই পরিবাহীর ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। এই তিনটা স্থির থাকলে ওই পরিবাহীর রোধ হবে ওই পরিবাহীর ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। আর যদি বলা হয় পরিবাহী তাপমাত্রা, ক্ষেত্রফল এবং উপাদান স্থির রাখতে পারি, এই তিনটা স্থির রাখলে পড়বো পরিবাহী রোধ হবে ওই পরিবাহীর দৈর্ঘ্যের সমানুপাতিক। তাহলে পরিবাহীর দৈর্ঘ্যের সমানুপাতিক, রোধ হচ্ছে দৈর্ঘ্যের সমানুপাতিক ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। বুঝতে পেরেছো, দৈর্ঘ্যের সমানুপাতিক ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক, দৈর্ঘ্যের সমানুপাতিক ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। আচ্ছা, সো দেখো এখন আমরা এই দুইটাকে কম্বাইন করব। এখন হচ্ছে দুইটাকে কম্বাইন করে যেটা লিখতে পারি আমরা, প্রথমটা কিন্তু ক্ষেত্রফলের সূত্র ছিল, দ্বিতীয়টা যেটা লিখছি সেটা দৈর্ঘ্যের সূত্র। প্রথমটা দৈর্ঘ্যের সূত্র ছিল, পরেরটা ক্ষেত্রফলের। তাহলে আমরা যখন এটা লিখতে গেছি, তাহলে আমরা যখন এই সূত্র লিখছি তখন এটা স্থির, এটা তখন স্থির। আর যখন আমি এইটা লিখতে গেছি তখন এই তিনটা স্থির, তাপমাত্রা, উপাদান এবং কি দৈর্ঘ্য, এই তিনটা স্থির থাকলে এটা। এখন যদি সবগুলি পরিবর্তন হয়, যদি সবগুলি পরিবর্তন হয়, অর্থাৎ কোনো পরিবাহীর তাপমাত্রা পরিবর্তন হচ্ছে, যদি কোনো পরিবাহীর তাপমাত্রা স্থির রেখে, তাপমাত্রা স্থির রেখে এবং উপাদান স্থির রেখে, তাপমাত্রা এবং উপাদান স্থির রেখে ক্ষেত্রফল এবং দৈর্ঘ্য উভয়ের পরিবর্তন হয়, ক্ষেত্রফল এবং দৈর্ঘ্য উভয়ের পরিবর্তন হয়, তাহলে এই দুইটা সূত্রকে দেখো কম্বাইন করা যায়। এই দুইটা সূত্রকে আমরা কম্বাইন করে লিখতে পারি। এই চিহ্ন দেখো, দুইটা কমন চিহ্ন দেখো, এই দুইটা কমন চিহ্নটা দেখো, আমরা এরকম ভাবে ধরি। দেখো সমানুপাতিক চিহ্ন আছে উভয় জায়গায়, সমানুপাতিক। আর এই ক্ষেত্রে দেখো এটা ভগ্নাংশ দিলাম, দেখো ভগ্নাংশ। তাহলে এটা কোথায় আছে দেখো তো, উপরে আছে না, এটা সাধারণত কি নিচে কিন্তু একটা 1 আছে, এটা নিচে কি একটা 1 আছে না, তার মানে এটা লবের অংশ, এটা হচ্ছে লব, আর এটা কি হর, লব বাই হর, আর এখানে কি আছে লব বাই হর। তাহলে এ কিন্তু লবের মধ্যে আছে, তার মানে কোথায় আছে, এ নিচে আছে, আর এটা কোথায় আছে উপরে, তার মানে কি দেখো এই উভয় যখন পরিবর্তন হবে, যখন যখন এটা কখন আসবে, যখন এল ও এ পরিবর্তন হবে। এই দুটো হচ্ছে কখন, যখন পরিবর্তন হবে, দুইটারই পরিবর্তন হচ্ছে, যখন এই দুইটার পরিবর্তন হচ্ছে, ক্ষেত্রফল, ক্ষেত্রফল এবং দৈর্ঘ্য যখন দুইটারই পরিবর্তন হবে, তখন আমি লিখতে পারি আর সমানুপাতিক এল। সো এইটাকে এখন আমি লিখতে পারি হচ্ছে দেখো আর ইকুয়াল হচ্ছে রো এল বাই এ। তাহলে এখন বলতে পারো যে এই অংশটা কোথায় থেকে আসতো, যে সমানুপাতিক চিহ্নের পরিবর্তে আমি এটুকু নিয়ে আসি, তার মানে হচ্ছে এই সমানুপাতিক চিহ্নের পরিবর্তে এটুকু নিয়ে আসছে। এখন এটাকে কি বলি আমরা, এই যে রোটা দেখো, এই রোটা হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক, একটা সমানুপাতিক, একটা সমানুপাতিক কি ধ্রুবক একটা। এই সমানুপাতিক ধ্রুবকটাকে আমরা কি বলি, ধ্রুবক, যাকে যাকে আপেক্ষিক রোধ বলা হয়, তাকে কি বলা হয়, আপেক্ষিক রোধ, তাকে বলি আমরা আপেক্ষিক রোধ। তবে এটাকে বলা হয় উপাদানের আপেক্ষিক রোধ। এটাকে কিভাবে বলি আমরা একটু মাথায় রাখবা, এটাকে বলা হয় হচ্ছে উপাদানের, এটাকে বলা হয় উপাদানের আপেক্ষিক রোধ, উপাদানের আপেক্ষিক রোধ বলা হয়। এটার নাম কি, উপাদানের আপেক্ষিক রোধ। তাহলে উপাদানের আপেক্ষিক রোধ কি দিয়ে প্রকাশ করে, রো। এটার নাম কি, এটার নাম হচ্ছে রো, এটার নাম হচ্ছে কি রো। এটা প্রতীকটা হচ্ছে দেখো পি এর মতো একটু বাঁকানো থাকবে, মানে হচ্ছে মানে নেতিয়ে পড়ছে, ঠিক আছে, একটু একটু নেতিয়ে পড়বে একটু হালকা। তো রো, তো হচ্ছে রো হচ্ছে কি আপেক্ষিক রোধ বলি আমরা এটাকে। এখন এই যে এটা আমরা এটা পেয়েছি, তাহলে আমার কিন্তু এখানে একটা সূত্র পেয়ে গেছি, এই যে একটা সূত্র রোধ নির্ণয়ের জন্য। কোন পরিবাহীর বহির্বর্তনী রোধ যদি বের করতে চাও, তাহলে বহির্বর্তনী রোধ বের করার সূত্র হচ্ছে R = ρ L / A, R = ρ L / A, R = ρ L / A। এখন যদি প্রশ্ন করা হয় যে আপেক্ষিক রোধটা কি, আপেক্ষিক রোধটা কি, এই আপেক্ষিক রোধটা কি, তাহলে লিখে রাখবা এটা কাকে বলে বা এটা কি। তো এটা বলবো হচ্ছে পরিবাহকত্বের, এটা লিখে রাখো, পরিবাহকত্বের বিপরীত রাশিকে, পরিবাহকত্বের বিপরীত রাশিকে
বিপরীত রাশিকে, পরিবাহকের বিপরীত রাশিকে কি বলি আমরা? তো বিপরীত রাশিকে আপেক্ষিক রোধ বলে, আপেক্ষিক রোধ, আপেক্ষিক রোধ বলে। ঠিক আছে, আপেক্ষিক রোধ বলে। আচ্ছা, তো আমরা কয়টা পেয়েছি যে আপেক্ষিক রোধ হচ্ছে পরিবাহকের বিপরীত রাশিকে বলা হয় আপেক্ষিক রোধ, পরিবাহকের বিপরীত রাশিকে বলা হয় আপেক্ষিক রোধ। যদিও আমরা আজকে এই ক্লাসটা এখানে শেষ করব, তোমাদের জাস্ট এখন লাস্ট এককগুলি দেখাই আমি শেষ করে ফেলবো। দেখো, তাহলে আমরা এটা মনে রাখবো, ঠিক আছে? সো আমরা এই যে শব্দটা, এই যে এখানে যেটা পেয়েছি এটা হচ্ছে পরিবাহী রোধ নির্ণয় সূত্র, মনে রাখবা এটা হচ্ছে পরিবাহী রোধ নির্ণয় সূত্র, এটা হচ্ছে কি আপেক্ষিক রোধ নির্ণয় সূত্র। পরিবাহী উপাদানের আপেক্ষিক রোধ নির্ণয় করলে এটা বের করবা, আর হচ্ছে কি আর। এখন আমি যেটা করব, ও আরেকটা বিষয় এখানে রয়ে গেছে। দেখো, তাহলে যে বললাম যে এখানে একটা বলা আছে যে পরিবাহকতা কি, পরিবাহকতা কিন্তু একটা পরিবাহী ধর্ম, একটা বিশেষ একটা ধর্মকে বলি আমরা পরিবাহকত্ব। পরিবাহীর একটা বিশেষ ধর্ম হচ্ছে পরিবাহকত্ব, যার কারণে পরিবাহীর ভেতর দিয়ে অধিক পরিমাণে, মানে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে না হবে সেটা বোঝা যায়। যেমন কোন একটা পরিবাহীর পরিবাহকত্ব বেশি, এর অর্থ হচ্ছে এর ভেতর দিয়ে বেশি পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে বা এর ভেতরে বেশি পরিমাণ মুক্ত ইলেকট্রন আছে। ঠিক আছে, এই দুইটা মিনিং করতে পারে। অথবা এটা বোঝাচ্ছে কোন একটা পরিবাহীর ভেতর দিয়ে তো কম, মানে পরিবাহকত্ব কম, কোন পরিবাহীর পরিবাহকত্ব কম, এর অর্থ হচ্ছে ওই পরিবাহীর ভেতর দিয়ে কম পরিমাণে তড়িৎ প্রবাহিত হবে। অথবা বলা যায় ওই পরিবাহীর মুক্ত ইলেকট্রন সংখ্যা কম, ওই পরিবাহীর মুক্ত ইলেকট্রন সংখ্যা কি কম হবে। সো আমরা এটা এই পরিবাহকত্বকে আমরা কি দিয়ে প্রকাশ করি? দেখো, পরিবাহকত্বকে আমরা প্রকাশ করি সিগমা দ্বারা, এটা হচ্ছে সিগমা। ঠিক আছে, এই সিগমা দ্বারা প্রকাশ করি, পরিবাহকত্বকে আমরা সিগমা দ্বারা প্রকাশ করি। ওকে ফাইন, তো এইটা হচ্ছে সিগমা। তো যখন তুমি বের করতে চাইবে পরিবাহকত্ব বের করতে চাইবে, সিগমা ইজ কি 1/ρ, সিগমা হচ্ছে 1/ρ। এই যে দেখো, এই যে দেখো এখানে আছে। তো পরিবাহকত্ব যেহেতু 1/ρ, তাহলে এখান থেকে দেখো এই সূত্রটা তুমি যেটা এইখান থেকে যদি তুমি দেখো যে রো ইজ কি লিখতে পারো, এই থেকে একটা সূত্র, এই হচ্ছে একটা সূত্র তৈরি করলাম, এটা লিখে রাখবা। এখানে অনেকগুলো কাজ বের করা যায়, অনেকগুলো সূত্র বের করা যায়। যেমন রো ইজ তোমরা এখান থেকে রো সমান লিখতে পারবো হচ্ছে আর এ, লিখতে পারো হচ্ছে আর এ ডিভাইডেড বাই হচ্ছে এল, এই একটা সূত্র লিখতে পারবা। হ্যাঁ, এই সূত্র থেকে তুমি আরেকটা সূত্র লিখতে পারবা। দেখো যে আর এ সমান আর ইজ ইকুয়াল টু লিখতে পারবা এল বাই হচ্ছে সিগমা এ, এল বাই সিগমা এ। তোমরা কিন্তু এটা লিখতে পারবে। দেখো এল বাই সিগমা এ, আমি আবার বলছি এল বাই সিগমা এটা কিন্তু সূত্র, এটা কিন্তু পরিবাহী রোধ নির্ণয়ের সূত্র। কারণ হচ্ছে রো ইজ ইকুয়াল টু কি, যে যেহেতু সিগমা ইজ ইকুয়াল টু 1/ρ, তাহলে রো ইজ ইকুয়াল টু হচ্ছে কি 1/σ, তাই না? যেহেতু সিগমা ইজ ইকুয়াল টু 1/ρ, তাহলে রো ইজ ইকুয়াল টু 1/σ হবে। তাহলে আমি রো এর পরিবর্তে কি বসালাম, সিগমা 1/σ বসিয়ে দিলাম। তাহলে আমার সমীকরণটা দাঁড়াচ্ছে L/σa, R ইজ ইকুয়াল টু L/σa। তাহলে এইটাও কিন্তু তোমার পরিবাহী রোধ নির্ণয় সূত্র। এই ক্ষেত্রে তুমি পরিবাহকত্ব বের করতে পারছো। সো এই ক্ষেত্রে তুমি কি লিখতে পারো, তাহলে সিগমা ইজ ইকুয়াল টু, এই ক্ষেত্রে সমীকরণটা উল্টে যাবে। দেখো যেহেতু এটা এরা হচ্ছে পরস্পর বিপরীত, তাহলে এইটার যেটা আছে তার মানে কি লিখতে পারো, এটা হয়ে যাবে কি আর এ। তাহলে দেখো সিগমা কি পাচ্ছি আমরা, আর এ পাচ্ছি। বুঝতে পেরেছো, এই সমীকরণগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন এইগুলো কিছু একক আছে, আমরা এককগুলি বের করে ফেলবো। আমরা এখান থেকে এককগুলি বের করে ফেলি। সো রোধের যে এককগুলি আছে, রোধের হচ্ছে একক আমরা জানি। রোধের একক হচ্ছে, দেখো আমি সবগুলো একক লিখে দিচ্ছি। রোধের একক হচ্ছে ওহম। রোধের একক হচ্ছে কি ওহম। ওহমটাকে আমরা সাধারণত এরকম ভাবে লিখি, রোধের একক হচ্ছে ওহম। হ্যাঁ, আর হচ্ছে দেখো আমরা যেটা পরিবাহিতার এককটা কি, তাহলে পরিবাহিতার এককটা হচ্ছে, পরিবাহিতার একক লিখে রাখো। পরিবাহিতা কি দিয়ে লিখতাম আমরা, পরিবাহিতার এককটা হবে তোমার এইটা, দেখো এটা যেটাকে আমরা সিমেন্সও বলি, তাই না? অনেক সময় এটাকে আমরা সিমেন্স। পরিবাহিতার একক হচ্ছে পার ওহম। পরিবাহিতার এককটা হচ্ছে কি পার ওহম। পরিবাহিতাকে আমরা জি দ্বারা প্রকাশ করি। পরিবাহিতাকে কি দ্বারা প্রকাশ করি আমরা, জি দ্বারা। পরিবাহিতা হচ্ছে জি দ্বারা, আর রোধকে প্রকাশ করি আমরা আর দ্বারা। রোধ হচ্ছে কি দিয়ে প্রকাশ করি, আর দিয়ে প্রকাশ করি। আরেকটা টার্ম পেয়েছি আমরা, সেটা হচ্ছে কি আপেক্ষিক রোধ। আপেক্ষিক রোধ পেয়েছি আমরা, আপেক্ষিক রোধ। তো এই আপেক্ষিক রোধ যেটা আছে, আপেক্ষিক রোধের এককটা তুমি যদি বের করতে চাও, তাহলে দেখো আপেক্ষিক রোধকে কি দিয়ে প্রকাশ করি, সিগমা দ্বারা প্রকাশ করি। আর এর এককটা আসবে তোমার এখান থেকে বের করে দেখো। যেহেতু তুমি পেয়েছো কি, দেখো এটা, তো আপেক্ষিক রোধের একক এটা কি আছে দেখো, এখান থেকে বের করো। রোধের একক হচ্ছে আমরা কি পেয়েছি ওহম, ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গ মিটার, ক্ষেত্রফলের একক কি বর্গ মিটার, আর দৈর্ঘ্যের একক কি পাচ্ছ মিটার। তো মিটার একটা কেটে ফেলো, তাহলে কি পাচ্ছ এই যে ওহম মিটার। তাহলে কি পাচ্ছি আমরা এখানে, এর একক হচ্ছে ওহম মিটার, এককটা কি পাচ্ছি আমরা ওহম মিটার। তাহলে আপেক্ষিক রোধের একক হচ্ছে কি ওহম মিটার। আবার বলছি আপেক্ষিক রোধের একক হচ্ছে ওহম মিটার। তাহলে আমি লাস্ট আরেকটা একক আছে আমাদের, সেটা হচ্ছে পরিবাহকত্ব।
পরিবাহকত্বের একক। তো পরিবাহকত্বের এককটা কি? পরিবাহকত্ব। তো পরিবাহকত্বের যে এককটা আসবে, পরিবাহকত্বের একক সবগুলো লিখে রাখো। পরিবাহকত্বের যে এককটা আসছে সেটা হচ্ছে তোমার এটা উল্টাটা আসবে এইটা, তাহলে এটা আসবে কি এই যে ইনভার্স হয়ে যাবে, পার ওহম পার মিটার। পার ওহম পার মিটার বুঝতে পেরেছো সবাই? তো সবাই একটু কমেন্টে আমাকে জানিয়ে দাও, সবাই একটু কমেন্টে আমাকে জানিয়ে দাও তোমরা কি সবাই বুঝছো এটা? সবাই বুঝছো কিনা আমাকে একটু কমেন্টে জানিয়ে দাও। আচ্ছা, তাহলে আমরা এখানে যেটা লিখছি পরিবাহকত্ব। আচ্ছা, তো দেখো এখানে আমরা এটা পরিবাহকত্ব কি দিয়ে প্রকাশ করতাম? সিগমা। পরিবাহকত্ব হচ্ছে সিগমা। তো এই সবগুলো লিখতাম। তবে এই যে এককটা পরিবাহিতার একক, এটাকে বলি আমরা সিমেন্স। এটাকে বাংলায় এটাকে বলি আমরা সিমেন্স। ঠিক আছে, এটাকে হচ্ছে আমরা সিমেন্স বলি। এটা মাথায় রাখবা যে এই পার ওহম মানে কি সিমেন্স, পার ওহম মানে কি, তাহলে পরিবাহিতার একক হচ্ছে সিমেন্স। আমি সবগুলো কিন্তু আজকে লিখে দিলাম, সবগুলো লিখে দিলাম। আর সবগুলো এখন পাশাপাশি আমি সূত্রগুলিও লিখে দিচ্ছি, একদম সবগুলো সূত্র লিখে দিচ্ছি। তোমরা পাশাপাশি সূত্রগুলো লিখে রাখো। আমি একটু উল্টাভাবে লিখবো, ঠিক আছে? যেমন আর ইজ কি পেয়েছি বলো তো? আর সমান কি পেয়েছি? আর সমান পেয়েছি আমরা রো এল বাই, আমরা কি পেয়েছি? রো এল বাই এ। এই আর সমান পেয়েছি রো এল বাই এ, অথবা কিন্তু আরেকটা পেয়েছি আমরা, অথবা পেয়েছি আমরা যে এল বাই সিগমা এ, এল বাই সিগমা এ, এই যে এটা পেয়েছি। এটা কার সমান পেয়েছি? আর সমান। আর আমরা জি সমান যেটা পেয়েছি, যে জি সমান পেয়েছি হচ্ছে তোমার আই ভি। জি সমান পেয়েছি কি? আই ভি। এটা পেয়েছিলাম। যেহেতু আমরা জানি, দেখো আই সমান যেহেতু জানি ভি বাই আর, তাহলে আমরা এখানে পেয়েছিলাম হচ্ছে তোমার জি সমান যেটা পাবে, ভি বার যদি আর হয় তাহলে জি সমান তো হওয়ার কথা কি? তো জিবি ছিল তাই না? আমরা জানি জিবি, সুতরাং জি সমান হচ্ছে কি লিখতে পারবো আমরা? যে আই বাই ভি। আই বাই ভি জি সমান কি আসছে? একটা তো জানি রোধের বিপরীত রাশি, আর একটা হচ্ছে কি, তাহলে আই বাই ভি হবে। এটা হবে কি? আই বাই ভি। বেশি কমেন্টে তোমরা ডিস্টার্ব করো না, সবাই ক্লাস মনোযোগ। তাহলে দেখো আমরা জি সমান কি পেয়েছি? এটা যে জি সমান 1 বাই আর লিখতে পারো, জি সমান আই বাই ভি লিখতে পারো। আর এটার এটা কি রো ইজ কি পেয়েছো তোমরা? আমি কিন্তু উল্টাভাবে লিখছি, তোমরা যদি মনে রাখো, ওইভাবে মনে না রাখতে পারো তাহলে এটা, এই যে এটা কিন্তু এটা, এই যে এটা মনে তো হচ্ছে এটাই প্রকাশ করছে, দেখো এটাই প্রকাশ করছে। আর এটা হচ্ছে জি, যে জি সমান কি হতে পারে? জি সমান হচ্ছে আই বাই ভি হতে পারে, অথবা 1 বাই আর হতে পারে। আর রো সমান যেটা হতে পারে সেটা হচ্ছে, রো সমান হতে পারে হচ্ছে তোমার সিগমা বাই, একটা হতে পারে তোমার যেটা যে রো এল বাই, আমি লিখছিলাম রো এল বাই এ, একটা হতে পারে রো এল বাই, ও সরি, একটা হতে পারে আর এ বাই এল, একটা হতে পারে আর এ বাই এল হতে পারে, অথবা হতে পারে কি 1 বাই সিগমা, 1 বাই সিগমা। তাহলে সিগমা ইকুয়াল টু কি হতে পারে? তো সিগমা ইকুয়াল টু হতে পারে এল বাই আর এ, এল বাই আর এ সমান হচ্ছে 1 বাই রো। এই দেখো সবগুলো এই যে একটা একটা করে একদম কোনটার কি নাম? পরিবাহকত্বের সমীকরণ হচ্ছে এটা, আপেক্ষিক রোধের সমীকরণ হচ্ছে এটা, পরিবাহিতার সমীকরণ হচ্ছে এটা, আর রোধের সমীকরণ হচ্ছে এটা। এই হচ্ছে আমাদের সমীকরণ। আমরা আজকে যে সকল সূত্র পেয়েছি তার মধ্যে থেকে সূত্রগুলো সব, তড়িৎ প্রবাহ পেয়েছি, একটা সূত্র হচ্ছে তোমার একটা আমরা পেয়েছি কি, আমরা ভোল্টেজ পেয়েছি ভি সমান হচ্ছে আইআর, ভোল্টেজ পেয়েছিলাম ভি সমান আইআর। আর ভিএল সমান পেয়েছিলাম, হচ্ছে ক্যাপিটাল আই ইনটু আর। আর আমরা ই সমান যেটা পেয়েছি, ই সমান আমরা পেয়েছি একটা আই আর প্লাস হচ্ছে কি আই আর পেয়েছি। এই একটা সমীকরণ, হ্যাঁ, 1 2 3 তিনটা পেয়েছি। তারপরে আমরা পেয়েছি হচ্ছে, এছাড়াও আমরা ই সমান যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে ডব্লিউ বাই কিউ, হ্যাঁ ডব্লিউ বাই কিউ। আর আমরা ভি সমান একটা পেয়েছিলাম সেটা হচ্ছে ডব্লিউ বাই, এটাও পেয়েছিলাম ডব্লিউ বাই কিউ। তাহলে দেখো আজকে যা যা সূত্র আমি পড়াইছি সবগুলো লিখে দিয়েছি, যা যা সূত্র পড়েছি। এবং ফাইনালি আরেকটা সূত্র পেয়েছি আমরা ওহমের সূত্র যেটাতে পেয়েছি। তাহলে এটা হচ্ছে কি আমার চতুর্থ, এটা হচ্ছে আমার চতুর্থ। তাহলে পঞ্চম যেটা আছে, এই পঞ্চমটা হচ্ছে তোমার, পঞ্চম হচ্ছে কি, পঞ্চম হচ্ছে আই সমান ভি বাই আর, আই সমান হচ্ছে ভি বাই আর, যেটা ওহমের সূত্র থেকে পাইছি। তাহলে কয়টা সূত্র লিখলাম? 1 2 3 4 5 6 7 8 9, অনেকগুলো সূত্র আজকে লিখছি।
সো একদম কারেক্ট করে না, সবগুলো একদম কারেক্ট করে না, একসাথে সাজিয়ে নাও যেন ভুলটা না হয়, ঠিক আছে? তো আমাদের সবগুলো শেষ আজকে।